হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম আরও একটা লাইভ ক্লাসে, এবং আজকের ক্লাসে দেখা হচ্ছে আমাদের খন্দকার জিকে মিশন, যেই আমরা হচ্ছে পুরো বইটা শেষ করার যে মিশনে নেমেছি সেটার 12তম ক্লাস আজকে। তো দেখতে পাচ্ছ তোমরা আজকের ক্লাস নিয়ে কিন্তু আমি হাজির। সো তোমরা কোথায় কে কোথায় আসো দ্রুত জয়েন হয়ে যাও, আর সবাইকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। দেখতে দেখতে আমরা আজকে 12তম ক্লাসে, এবং হচ্ছে আমাদের 320 নাম্বার পেজে কিন্তু আমরা চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ মাত্র 12টা ক্লাসে 320 নাম্বার পেজে চলে আসছি, এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু হচ্ছে খুব সুন্দর মতো আমরা হচ্ছে করার ট্রাই করতেছি। হ্যাঁ, তোমরা চলে আসছো সবাই। সবার প্রথম দেখতে পাচ্ছি সাকিব হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তানিশা ইবনাত, ওয়ালাইকুম আসসালাম। সাকিব হোসেন শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। নাদিরা খন্দকার সাথী, ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তো সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও। যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, আমরা আগামীকাল 320 পর্যন্ত পড়ছিলাম। সো আজকে এখান থেকে শুরু হবে 320 থেকে, তারপরে হচ্ছে আমরা শেষ করে ফেলবো। ওকে, হ্যাঁ এই তো সবাই চলে আসছে, ক্লাস শেয়ার হচ্ছে। ওকে, হ্যাঁ সবাইকে মেনশন করে দাও। তানিশা ইবনাথ সবাইকে মেনশন করে দিছে। সুহাসিনী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাদিয়া জান্নাত, হ্যাঁ বন্ধুদেরকে মেনশন করে দিছে, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম নাইম হোসেন মিটুল। ওকে, লামিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। চলো, দেখতে পাচ্ছ হোসনি দালান, ঠিক আছে। হোসনি দালান এটা অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এটা ঢাকাতে অবস্থিত, এটা শুধু শিয়া সম্প্রদায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ। সো এটা ওইভাবে গুরুত্বপূর্ণ না। কমনওয়েলথ, যেটা কমনওয়েলথ সমাধি, এটা একটু আমাদের পড়তে হবে। এটা আসলে কোথায়, কমনওয়েলথ সমাধিটা কোথায়, এটা আমাদের পড়তে হবে। তোমরা যারা কুমিল্লাতে গেছো, তোমরা হচ্ছে দেখে থাকবা যে সেখানে কিন্তু কমনওয়েলথ সমাধি আছে, তাই না? একটা চট্টগ্রামে, আরেকটা হচ্ছে কুমিল্লাতে। তাহলে এই যে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষ্য বহন করে। তাহলে যদি বলা হয় কমনওয়েলথ সমাধি, এটা কোন যুদ্ধের বা কিসের স্মৃতি বহন করে, তাহলে এটা কি হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষ্য বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। তারপর হচ্ছে যারা অ্যাকচুয়ালি বার্মায় সংগঠিত যুদ্ধে নিহত কমনওয়েলথ সৈনিকদের সমাধিক্ষেত্র এখানে আছে। মনে রাখবা বাংলাদেশে দুইটা কমনওয়েলথ সমাধিক্ষেত্র আছে, একটা হচ্ছে চট্টগ্রামে, আরেকটা হচ্ছে কোথায়, কুমিল্লার ময়নামতিতে। একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা হচ্ছে কুমিল্লার ময়নামতি। দুইটা তোমার হচ্ছে সমাধিক্ষেত্র আছে। কি সমাধি? কমনওয়েলথ সমাধি, ঠিক আছে। শুধু এটা মনে রাখবা, তাহলেই হবে। একটা চট্টগ্রামে আর একটা কুমিল্লায়, ঠিক আছে। ওকে, তারপরে আসে এক নজরে পুরাকুত্তি। এখানে আমরা কোনগুলা পড়বো? এখানে তো অনেকগুলা দেওয়া আছে, আমরা তো সবগুলা পড়বো না। আমরা কোনগুলা পড়বো? আমরা পড়বো লালবাগ কেল্লা বা দুর্গ, যেটা হচ্ছে ঢাকায় অবস্থিত। তারপর হচ্ছে আমরা পড়বো আহসান মঞ্জিল, এটাও কোথায়? এটাও ঢাকাতে অবস্থিত, ইসলামপুর ঢাকা। তারপরে হচ্ছে মীর জুমলার কামান, ঢাকা গেট। এই যে ঢাকা গেট কার্জন হল, এটা অবশ্যই পড়তে হবে। এটা কোথায়? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। ঢাকা গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর আসো সোনাকান্দা দুর্গ, হাজীগঞ্জ। আচ্ছা, পানাম সিটি, পানামনগর, এটা আমরা পড়বো। এটা হচ্ছে নারায়ণগঞ্জে, ঠিক আছে। তোমরা সবাই দাগাইতেছো? ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি যেটা বলেন বেশি ইম্পর্টেন্ট না, বাদ দেন। ওইটা দেখি যেউতে আসছে আগের ইয়ারগুলাতে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য দেই, বাট এমন না যে আমার বাহিরে আসবে না, আমার কথার বাইরে আসবে না। জাহাঙ্গীরনগরের জন্য স্পেশাল ভাবে তো আমি তোমাদের আলাদা করে পড়াইবো, আমি বলছি জাহাঙ্গীরনগর নিয়ে আমরা আমরা আলাদা পড়াবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপাতত আমরা তোমাদের বেসিকটা ক্লিয়ার করতেছি। তোমরা জানো আমাদের জাহাঙ্গীরনগর জিকে বই আছে, সেটা আলাদা। তো আপাতত আমরা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করি, তারপরে ইনশাল্লাহ আমরা জাহাঙ্গীরনগর নিয়ে আরো কাজ করব, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নাই, আমরা জাহাঙ্গীরনগর নিয়ে কাজ করব। হ্যাঁ সবাইকে মেনশন করে দাও। সাউন্ড ক্লিয়ার নাই, তাই নাকি? আমি একটু নিজেই চেক করি তো। আমার কথার বাইরে আসবে না জাহাঙ্গীরনগরের জন্য। ওকে, সাউন্ড ক্লিয়ার, কি বলে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আচ্ছা। পেজ, হ্যাঁ এটা পেজ কত ভাইয়া? এটা হচ্ছে 320 নাম্বার পেজের, এখানে দেখো 320 নাম্বার পেজ। সবাই দ্রুত 320 নাম্বার পেজ খুলে ফেলো, ঠিক আছে। 320, দেখো লালবাগ কেল্লা আমরা পড়বো ঢাকাতে, আহসান মঞ্জিল ঢাকাতে, ঢাকা গেট কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচের কোনটি আছে? তাহলে এটা কি হবে? ঢাকা গেট কার্জন হল, যেটা কে করছে? মীর জুমলা। ঢাকা গেট কে করছে? মীর জুমলা। আর এই যে মীর জুমলা, এই মীর জুমলার কামান, যেটার নাম হচ্ছে বিবি মরিয়ম কামান। নাম কি জানো? বিবি মরিয়ম কামান। এটা প্রায় 400 বছরের পুরনো। কত বছর? প্রায় 400 বছরের পুরনো
কামান। তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কি বলে দোয়েল চত্বর আছে, দোয়েল চত্বর এখান দিয়ে যখন যাবা তখন দেখবা ঢাকা গেট নতুন করে সংস্কার করা হয়েছে, আর এটা সামনেই দেখবা হচ্ছে বিবি মরিয়ম কামানটা রাখা আছে, একটা সুন্দর কামান, ছোট্ট বাট সুন্দর। ঠিক আছে, তোমরা সেখানে গেলে সেটা দেখতে পাবা। টপিকের নাম কি ভাইয়া? টপিকের নাম হচ্ছে ভাইয়া আমাদের যে প্রাচীন যেই কি বলে আমাদের জিনিসগুলো, যেমন হচ্ছে বিভিন্ন মসজিদ মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে 320 নাম্বার পেজটা খোলো তাহলেই হবে, পুরাকীর্তি যে জিনিসগুলা। ঠিক আছে, ওকে, 320 নাম্বার পেজটা খোলো তাহলেই হবে। আচ্ছা, আশা করি সবার ডান। তারপরে আসো আমরা কি দেখবো, পানাম সিটি তো আমি বলছি, পানাম সিটি মাস্ট পড়তে হবে। ঠিক আছে, তারপরে পড়বা হচ্ছে ইন্দ্রাকপুর দুর্গ, এটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে দেখে নিবা। তারপরে হচ্ছে এখানে কি দেখবা, রূপবান মুড়া, রূপবান মুড়া অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে কোটবাড়ি মুড়া, আচ্ছা, উজিরপুর, আনন্দবিহার দিঘি, এটা আমি আগেও বলছি, এখান থেকে এই কয়টা দেখবা, আনন্দবিহার দিঘি, এটা হচ্ছে ময়নামতি। ঠিক আছে, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পুরাণ কীর্তি হচ্ছে টপিক, পুরাণ কীর্তি। সবাই কি ক্লাসটা শেয়ার করছো? আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, সবাই এখনো ক্লাসটা শেয়ার করে নাই। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই সবাই, মাত্র 13টা শেয়ার হয়েছে, 100 শেয়ার করতে হবে তো, সবাই দ্রুত শেয়ার করে দাও। ওকে ওকে, দাগানো ডান। ঠিক আছে, তোমরা সবাই দাগায় আমাকে হচ্ছে একটু কমেন্টে ডান লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে একটু দ্রুত আগাইতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্থান, এই স্থানগুলো কোথায় আরেকটু আমরা দেখে নিই, চলো। এগুলা আসে, এগুলা সব বিশ্ববিদ্যালয়ে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী, চট্টগ্রাম, সব জায়গায় আসে। ঠিক আছে, তারপরে আসো তাজহাট জমিদার বাড়ি, এটা আমি আগেও পড়াইছি, রামসাগর দিঘি, তারপর হচ্ছে সত্যপীরের ভিটা, এটা একটু পড়ে যাবা। তারপর হচ্ছে গোবিন্দর ভিটা, বৈরাগীর ভিটা, এটা একটু দেখবা। তারপর হচ্ছে খোদার পাথর ভিটা, খোদার পাথর ভিটাটা দেখবা। হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখবা, দাগায় ফেলো। রামসাগর দিঘি, তাজহাট, সবার আগে দাগায় তারপর ডান লিখো। ওকে, আয়েশা সিদ্দিক মিম সবাইকে মেনশন করে দিছে, ধন্যবাদ তোমাকে। ওকে, তারপরে কিন্তু আমরা হচ্ছে আজকের যেই অর্থনীতির সম্পদ, বাংলাদেশের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সব জায়গায় প্রশ্ন আসে, সেই টপিকটা আমরা একটু পরে পড়াবো, এটা শেষ হইলেই। ডান ডান, ওকে। সাদিয়া আফরিন মৌ বলছে ডান, নাবিলা নুসরাত ডান, ওকে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে বলে ফেলবা, তাহলে আমি কি করব, দ্রুত পড়ায় যাব। তারপর আসো এখান থেকে কি পড়বা, এখান থেকে পড়বা হচ্ছে স্যার প্রফুল্ল শিলাইদহ, ওকে, দিঘাবাতিয়া পরিত্যক্ত, ওকে, চলনবিল, শোলাকিয়া, এই যে শোলাকিয়া ঈদগাহ মাঠ, এটা একটু দেখবা, এটা হচ্ছে কিশোরগঞ্জে, শোলাকিয়া ঈদগাহ মাঠ কিশোরগঞ্জ, এটা একটু দেখবা। জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ, এটা দেখতে পারো, জয়নুল আবেদিন সংগ্রহশালা, এটা একটু দেখবা, ময়মনসিংহ। ঠিক আছে, ওকে। প্লেব্যাক স্পিডের অপশন, এটা তো এখন লাইভ ক্লাসে হবে না ভাইয়া, লাইভ ক্লাসে মনে হবে না, ফেসবুকে এটা খুব বেশি হয় না, এটা ওয়েবসাইটে হয়, ইউটিউবে হয়, বাট ফেসবুকে এখন মনে হয় না এটা। ওকে, ঠিক আছে, ওকে, ডান। তারপরে আসো তারপর হচ্ছে সত্যবীরের বেটা তো আগাইছি আগে, ঘোড়া দিঘি, বৈরাগীর বেটা, কৌটিল্যমুড়া, ওকে, ধর্মসাগর দিঘি, এখান থেকে আমরা দাগাবো হচ্ছে কৌটিল্যমুড়া, দুষ্টু বোট, ওকে, এ কেয়া হুয়া, এই তো হয়েছে, কৌটিল্যমুড়া, তারপর হচ্ছে ধর্মসাগর দিঘি, ওকে, এগুলাই। ঠিক আছে, এটা একটু জানবা, মহাত্মা গান্ধী 1946 সালে বাংলাদেশের কোথায় সফরে আসেন? নোয়াখালীর বেগমগঞ্জ, এখানে গান্ধী স্মৃতি আশ্রম রয়েছে, আর এখানে এসে তিনি তার একটা ছাগল, নোয়াখালীর মানুষ কি করছিল, অনেকে বলে চুরি করছে মজা করে, বাট আসলে চুরি করে নাই, তিনি তো হচ্ছে ওই যে হিন্দু মুসলিম যে দাঙ্গা, সেই দাঙ্গাটা আসলে থামানোর জন্য তিনি হচ্ছে বাংলাদেশে আসছিলেন, নোয়াখালীতে আসছিলেন। তো তিনি তো আবার হচ্ছে মাংস খাইতেন না, তিনি হচ্ছে মাংস খাইতেন না, তো তিনি কি কি খাইতেন, তো তার একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, ছাগল, সাগি না কি যেন বলে, তো এটাকে কি বলে ভাই, ছাগলের বড় যেটা, রাম ছাগল না কি বলে, বকরি বা কিছু একটা বলে, যাই হোক, হ্যাঁ, ছোট যেটা, তো ছাগল মনে করো, ছাগল নিয়ে আসছে, তো এই ছাগলের দুধ তিনি খাইতেন, তো যেহেতু তিনি ছাগলের দুধ খাইতেন এই জন্য সবসময় সাথে একটা ছাগল থাকতো। পরবর্তীতে যারা এই এলাকার ছিল তারা কি করছে, তারা ওই ছাগলটা নিয়ে ওইটাকে ফ্রাই করে, সুন্দর করে ফ্রাই করে তার সামনে নিয়ে রাখছেন, মানে এটা হচ্ছে একটা তাকে নিন্দা করার মতো একটা জিনিস। ঠিক আছে, যে তিনি তো মাংস খান না, তিনি হচ্ছে আমিষ খান না, তিনি হচ্ছে নিরামিষ ভুজি, তো এটা তারই ছাগল, তাকে নিয়ে হচ্ছে তার সামনে ভোজ মানে হচ্ছে পরিবেশন করছে। তো এটা নিয়ে নোয়াখালীর মানুষের অনেক নোয়াখালীর মানুষকে অনেকে ক্রিটিসাইজ করে, আর নোয়াখালীতে তোমরা জানো এখন বিভাগ হওয়ার জন্য অনেক কাজ করতেছে,
যাই হোক, নোয়াখালীর জন্য শুভকামনা, আর কুমিল্লার জন্য শুভকামনা অনেক আগেই আছে। আচ্ছা, তারপরে আসো এগুলো আমরা দেখে ফেলবো। এই যে অনেকগুলো এমসিকিউ আছে, অবশ্যই আমি বলছি এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে ফেলবা। এইবার আমরা খুব খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো, যেখান থেকে মানে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? খাসি, রাইট, খাসি হইতে পারে, আবার ছাগলও বলা যায়। গরু মেরে জুতা দান, আচ্ছা, খাসি বাবাটা, রাইট। ওকে, সো দেখো কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার এটা আমরা জানি ঢাকা মেডিকেল কলেজের পাশে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, এটার ভাস্করটাকে এটা আমাদের জানতে হবে, হামিদুর রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা স্থপতি বা ভাস্কর হামিদুর রহমান, ঠিক আছে? এটা কত সালে শুরু হয়েছে কত সালে শেষ হয়েছে এত কিছু দরকার নাই, শুধু মনে রাখতে হবে এটা ভাস্করকে, ভাস্কর হচ্ছে হামিদুর রহমান, কেন্দ্রীয় শহীদ মিনারের, ঠিক আছে? ওকে, কেন্দ্রীয় শহীদ মিনার, ভাস্কর হামিদুর রহমান, ঠিক আছে? ওকে, খাসি দুধ দেয়, আচ্ছা, না খাসি তো দুধ দেয় না। ওকে, খাসি দুধ দেয় না। আচ্ছা, হবি একটা, খাসি বা পাঠা একটা হবি। ওকে, ছাগল, আমরা সহজ কথায় আমরা ছাগলে চলে আসি, তাহলে খাসি না পাঠায় এত কিছু জানা দরকার নাই, ছাগল, শেষ, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে আসো অপরাজেয় বাংলা, এটা পড়তে হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যারা জাহাঙ্গীরনগর রাজশাহীতে পরীক্ষা দিবা তাদেরও এটা আসে, ঠিক আছে? অপরাজেয় বাংলা, এটা নর্মালি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। তো এটা হচ্ছে কে করছে, ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালেদ, ঠিক আছে? সৈয়দ আব্দুল্লাহ খালেদ, এটা একটু মনে রাখবা, যেটা মুক্তিযুদ্ধের, যেহেতু নারী পুরুষ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের একটা বিজয় প্রতীক, ঠিক আছে? এটা একটু ভালো করবা, ঠিক আছে? ভালো করে পড়বা যে অপরাজেয় বাংলা কোথায়, অপরাজেয় বাংলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে, এবং এটার তোমার হচ্ছে ভাস্করকে সৈয়দ আব্দুল্লাহ খালেদ, এতটুকু পড়বা। ওকে, আচ্ছা, তারপর আসো স্বোপার্জিত স্বাধীনতা। দেখো স্বোপার্জিত স্বাধীনতা, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে এটার ভাস্করকে শামীম শিকদার, শুধু ভাস্করটা পড়বা। তোমার হচ্ছে শামীম শিকদার, আর স্বাধীনতা সংগ্রামের প্রতীক, এটা স্বাধীনতা সংগ্রামের প্রতীক। এই শামীম শিকদার দেখে আবার কেউ ভাইবো না উনি ছেলে, উনি কিন্তু একজন মহিলা, ঠিক আছে? শামীম শিকদার উনি কিন্তু একজন মহিলা। ওকে, তারপরে আসো দোয়েল চত্বর, দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা, শুধু এটা জানবা যে আজিজুল জলিল পাশা হচ্ছে এটা করছে দোয়েল চত্বর, যেটা হচ্ছে কার্জন হলের সামনে আছে দোয়েল চত্বর, ঠিক আছে? আজিজুল জলিল পাশা। ওকে, আস গ্র্যানিজা, গ্র্যানিনজা বলছে ভাই আমার প্রশ্নের উত্তর পেলাম না, তোমার প্রশ্নটা তো ভাই আমি দেখি নাই, আরেকবার একটু করো। ওকে, তারপর আসো রাজু ভাস্কর্য, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। তোমরা দেখো কিছু হইলেই বলতো না যে এই সবাই রাজুতে আয়, তো এটা তো অনেক মিমস তোমরা দেখছো। তো এই রাজু ভাস্কর্য, এই রাজু ভাস্কর্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি চত্বরে আছে, এবং এটার ভাস্কর হচ্ছে শ্যামল চৌধুরী, আর এটা সন্ত্রাস বিরোধী, এটা সন্ত্রাস বিরোধী একটা হচ্ছে তোমার ভাস্কর্য, ঠিক আছে? তাহলে সন্ত্রাস বিরোধী ভাস্কর্য কোনটা, কোনটা স্বাধীনতা সংগ্রাম, কোনটা মুক্তিযুদ্ধ, কোনটা সন্ত্রাস বিরোধী, এগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, আর এটা কে করছে ভাস্কর, শ্যামল চৌধুরী, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখে যাবা। আচ্ছা, তুমি বলছো যে অন্য একটা বইতে এটা পাবা কিনা, পাইতে পারো, বাট সব বইতেই এগুলো আছে, ওটা কোনো সমস্যা না, একটু খুঁজতে হবে, খুঁজলে অবশ্যই পাবা, খুঁজলে বাঘের চোখও পাওয়া যায়, সো খুঁজলে অবশ্যই অন্য বইতে পাবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেহেতু খন্দকার জিকে বইতে একদম মানে 1 to 1 প্রত্যেকটা জিনিস জায়গায় জায়গায় পড়াই দিচ্ছি, এইভাবে পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, যেহেতু আমরা খন্দকার জিকে বইতে যেভাবে আছে ওইভাবেই আমি পড়াই দিচ্ছি। সো এই জন্য এটা পড়লে ভালো হইতো, বাট তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, বাট সব বইতেই পাবা। তারপরে আসো মা ও শিশু, এটা হচ্ছে এখন আর অত গুরুত্বপূর্ণ না, নারী শিশু পুরুষ লাগবে না। ক্যাকটাস, ক্যাকটাসটা একটু দেখবা, ক্যাকটাস এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এটা হামিদুজ্জামান করছে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ, বেগম রোকেয়া ভাস্কর্য, ওইগুলা লাগবে না। ক্যাকটাস হামিদুজ্জামান খান, ঠিক আছে? ওকে, ক্যাকটাস হচ্ছে হামিদুজ্জামান খান। আচ্ছা, তারপর আসো, তারপর দেখো জাতীয় স্মৃতিসৌধ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, এই দুই বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জাতীয় স্মৃতিসৌধ এটা হচ্ছে ঢাকার অদূরে সাভারে নবীনগরে, সাভারের যে নবীনগর সেখানে আছে। আর এটা জানতে হবে ভাস্কর হচ্ছে সৈয়দ মইনুল হোসেন, এটা জানতে হবে। আর এটার উচ্চতা মাঝে মাঝে পরীক্ষায় আসে 150 ফুট, এটার উচ্চতা কত, 150 ফুট, এই দুইটা জিনিস ভালো করে পড়তে হবে, ঠিক আছে? দেখো ঢাকা সৈয়দ মইনুল হোসেন এবং 150 ফুট, এই দুইটা ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা, তারপরে আসো তিন নেতার মাজার, এটা আমি আগেও পড়াইছি, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছে, তিন নেতার মাজার। তারপর ঢাকা গেট, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে,
এটা যেহেতু ঢাকা গেটটা আগে একটু ভাঙা টাঙা ছিল, এখন নতুন করে পূর্ণ সংস্কার করা হয়েছে, এই জন্য এটা ভালো করে পড়তে হবে। ঢাকা গেট মীর জুমলা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ঠিক আছে। তারপরে আসো সোনার বাংলা, ওইগুলো তো গুরুত্বপূর্ণ না। ওকে, ভাইয়া অনেকবার খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাই নাই। আচ্ছা, এখন আমি তো যে খুঁজে দিতে পারবো না ভাইয়া, সরি। তুমি একটু পরবর্তীতে খুঁজলে পাবা, সমস্যা নাই, ঠিক আছে। আছে, এগুলো আছে, হয়তো কোনো না কোনো জায়গায় আছে, তুমি খুঁজে পাচ্ছ না। এবার আসো যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, দেখো সংসপ্তক, দেখো সংসপ্তক কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেকবার পরীক্ষায় আসছে। স্থপতি ভাস্কর হচ্ছে হামিদুজ্জামান খান। জাহাঙ্গীরনগরের যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে সংসপ্তক কোন বিশ্ববিদ্যালয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এগুলা পরীক্ষায় আসে। এই যে সর্বোচ্চ শহীদ মিনার, মাত্রই বললাম, এটা তোমরা জাহাঙ্গীরনগর বললেই যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পাও, এই জিনিসটা, তাই না? এটা কোথায়? সর্বোচ্চ শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটার উচ্চতা হচ্ছে 71 ফুট। উচ্চতা আসে না পরীক্ষায়, বাট সর্বোচ্চ শহীদ মিনার কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা আসতে পারে যেটার ভাস্করকে রবিউল হোসাইন, বা 71 ফুটটাও আসতে পারে। সো এটা একটু ভালো করে দেখবা যারা জাবিতে পরীক্ষা দিবা। ওকে, ওকে। আচ্ছা, না পাইলে তো আর কিছু করার নাই ভাইয়া। না পাইলে তুমি কি করবা? আমার বইয়ের একটা প্রমোশন করে দেই, খন্দকার জিকে কিনে ফেলো, শেষ। সব পাইয়া যাবা। যেখান থেকে 28টা কমন পড়ছে ডিরেক্টলি, সব মিলে 29টা কমন পড়ছে, এখানে তো আর কিছু না পাওয়ার কিছু নাই, তাই না? সো চাইলে এটা কিনে ফেলতে পারো। ওকে, তারপরে আসো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, দেখতে পাচ্ছ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা হচ্ছে ঢাকার মিরপুরে। ঢাকার কোথায়? ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস। এটা আর এটা কোথাও, আর এটা কে করছে এটা জানার দরকার নাই, শুধু মনে রাখবা এটা কোথায়, এটা হচ্ছে ঢাকার মিরপুরে। আর অমর একুশে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ভাস্কর হচ্ছে জাহানারা পারভিন, এটা শুধু মনে রাখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অমর একুশে, ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া, এটা এমন কেন শহীদ মিনার? ভাই, শহীদ মিনার বললেই যে সবগুলা এরকম শহীদ মিনার হবে এটা তো এমন না। একটা শোধ, এটা একটা শোধ জাস্ট। এটা একটা স্মৃতি রক্ষার্থে যে কোনোই হইতে পারে। তোমরা এখন দেখো না, চব্বিশের জুলাই যে জুলাই অভ্যুত্থান নিয়ে যে একটা স্মৃতির মিনার আছে, দেখছো না? এটা এবার পরীক্ষা আসতে পারে। তো এটা দেখবার প্রত্যেক, হ্যাঁ, 47 কোটি টাকা ব্যয় সকল জেলায় জেলায় করতেছে। সো এটা নিয়ে আমি তোমাদের বিস্তারিত একদিন পড়াবো, ঠিক আছে। তো শহীদ মিনার যে টাইপেরই হইতে পারে, সেটা স্মৃতি বহন করবে। এটা এটা নির্দিষ্ট কোনো, এটার ইয়ে থাকতে হবে না। এটা নির্দিষ্ট কোনো হচ্ছে তোমার কি বলে আকার হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। ওকে, তারপরে আসো শাপলা চত্বর। শাপলা চত্বর পড়তে পারো। শাপলা চত্বর আজিজুল জলিল পাশা করছে। শাপলা চত্বর কে করছে? আজিজুল জলিল পাশা করছে, একটু কম গুরুত্বপূর্ণ। সংগ্রাম, সংগ্রাম জয়নাল আবেদিন, এটা অনেক বেশি পরীক্ষায় আসছে, অনেক অনেক বেশি। জাস্ট বিসিএস থেকে শুরু কইরা নরমালি তোমার হচ্ছে একটা সাধারণ পরীক্ষা তো এটা আসে যে সংগ্রাম এটা কার চিত্রকর্ম? সংগ্রাম হচ্ছে জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম, ঠিক আছে। আর সেটা হচ্ছে কোথায়? ভাস্কর্যটা কোথায় আছে? সোনারগাঁও, নারায়ণগঞ্জে আছে। যেহেতু তোমরা জানো তোমার হচ্ছে সোনারগাঁওতে হচ্ছে শিল্পকলা একটা ইয়ে আছে, কি বলে একটা জাদুঘর আছে, তো এই জন্য হচ্ছে সোনারগাঁও নারায়ণগঞ্জে। ওকে, সংগ্রাম এটা একটা চিত্রকর্ম এবং হচ্ছে ভাস্কর জয়নুল আবেদিনের। তারপর আসো বিজয় সরণি। আচ্ছা, বিজয় সরণি লাগবে না। শার্ক ফোয়ারা, শার্ক ফোয়ারা দেখতে পারো, এটা হচ্ছে নিতুন কুণ্ড করছে। শার্ক ফোয়ারা, এটা হচ্ছে নিতুন কুণ্ড করছে। শার্ক ফোয়ারা, নিতুন কুণ্ড। মোদের গরব, এটা বাংলা একাডেমিতে, এটা আসে পরীক্ষা আসে। মোদের গরব বাংলা একাডেমিতে, অখিল পাল। নিচের কোনটি বাংলা একাডেমিতে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে কিন্তু বাংলা একাডেমি, এজন্য বাংলা একাডেমি থেকে একটা প্রশ্ন মাঝে মাঝেই থাকে, বাংলা একাডেমি কবে চালু হয়েছে, বাংলা একাডেমি থেকে হচ্ছে কত সালে বই মানে বাংলা একাডেমি কত সালে বই মেলা শুরু করে, এই ধরনের প্রশ্নগুলো আছে। আমরা একটু পরে এগুলো পাবো, সেগুলো আমরা পড়াবো, ঠিক আছে। তো মনে রাখবা বাংলা একাডেমিতে একটা ভাস্কর্য আছে মোদের গরব, এবং এটা করছে হচ্ছে অখিল পাল, ঠিক আছে, অখিল পাল, এটা একটু পড়বা। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে আসো স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ঢাকা সেনানিবাস, এটা অত গুরুত্বপূর্ণ না। সাবাস বাংলাদেশ, অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা আছো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, এটা অবশ্যই পড়ে যাবা। সাবাস বাংলাদেশ, এটা নিতুন কুণ্ড করছে।
ঠিক আছে, সাবাস বাংলাদেশ এটা নিতুন কুণ্ডু করছে। তারপরে আরো আছে তোমার হচ্ছে ওই যে শামসুজ্জোহা চৌধুরীকে নিয়ে একটা আছে, ঠিক আছে, এগুলো আমি পড়াইছিলাম। সাবাস বাংলাদেশ এটা পড়বা। তারপরে হচ্ছে জাগ্রত চৌরঙ্গী সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রথম যে ভাস্কর্য মানে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য, এটা ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি একবার আসছে, বিভিন্ন জায়গায় আসছে, বিসিএসও আসছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটা? জাগ্রত চৌরঙ্গী, যেটা হচ্ছে গাজীপুরে আছে। গাজীপুরে আছে কোথায়? গাজীপুরে, জয়দেবপুরে, গাজীপুরে আছে চৌরাস্তায়। এবং এটা এখন ভাস্করটাও পড়বা, কারণ যেহেতু একবার এটা পরীক্ষায় আসছে, তো এখন কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয় এটা ফলো করে আবার আসতে পারে, অন্য কোনো পরীক্ষায় আসতে পারে এটার ভাস্করকে। আব্দুর রাজ্জাক 1973 সালে মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য। দেখো, মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য, এই জন্য এটা পরীক্ষায় আসে। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটা? জাগ্রত চৌরঙ্গী, এই জন্য এটা পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওকে, এটা অনেক অনেক ভালো করে পড়বা, একদম 5 স্টার, এটা একদম 5 স্টার। ঠিক আছে, জাগ্রত চৌরঙ্গী, এটা আমি আগেও কয়েকবার বলছি যে এটা অনেক ভালো করে পড়বা, এটা পরীক্ষায় আসার মতো। ওকে, তারপরে আসো, মিশুক লাগবে না, মুজিবনগর তো আরো আগেই লাগবে না। এখানে আমরা কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস দেখাই দিব। এই যে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি আসে, জাতীয় সংসদ ভবন, যেটা হচ্ছে কে করছে? লুই আই কান, লুই আই কান, এস্তোনিয়ার লুই আই কান। তারপরে পড়বা জাতীয় জাদুঘর, এটা লাগবে না। জাতীয় স্মৃতিসৌধ, এটা তো অবশ্যই আমি পড়াইছি, মইনুল হক, মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন। তারপরে পড়বা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনটাও পড়তে পারো, কম গুরুত্বপূর্ণ, তারপরে এটা একটু পড়ে রাখবা, বব বই। ঠিক আছে, তারপরে হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর, এটার আগের নাম ছিল জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই জন্য এটা একটু পড়বা। লারোস হইতে পারে, এই জন্য এটা দিতে পারে লারোস, সো এটা একটু দেখবা। তারপরে সংগ্রাম বলছিলাম, সংগ্রাম হচ্ছে জয়নুল আবেদিন, এটা একটু পড়বা। সবাই দাগায় ডান লিখো, কমেন্টে ডান লিখো, দাগায় কমেন্টে ডান লিখো। এখানে আসলে বুঝানোর কিছু নাই, এখানে হচ্ছে সব মুখস্থ, এখানে বুঝানোর কিছু নাই। ঠিক আছে, ওকে, দাগিয়ে তারপর ডান লিখো। ওকে, ডান, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো, এগুলো তো অবশ্যই সবই দাগায় দিছি, তো এখানে দাগানোর কিছু নাই। এই যে এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, দেখো, শিখা চিরন্তন আর শিখা অনির্বাণ, এই দুইটা নিয়ে অনেক প্যাচ লাগে ভাই। দেখো, এখানে একটা আছে শিখা চিরন্তন, শিখা চিরন্তন, মনে রাখবা শিখা চিরন্তন মানে কি? যেটা সব সময় জ্বলে, চিরন্তন মানে সব সময় জ্বলতে থাকবে। এটা হচ্ছে তোমার আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে আছে। এটাতে বৃষ্টির পানি পড়লেও এটা নিভে না, এটা অলওয়েজ জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, এই জন্য এটাকে বলা হয় শিখা চিরন্তন। আরেকটা হচ্ছে শিখা অনির্বাণ, আরেকটা কি? শিখা অনির্বাণ, এইটা হচ্ছে ঢাকা সেনানিবাসে, এইটাও ওই রকম, বাট এটা হচ্ছে বক্স করা। তোমরা যারা সেনানিবাসের এখান দিয়ে যাওয়া আসা করো, তোমরা দেখবা সেটা কিন্তু বক্স করা, সেটা কি বক্স করা, সেজন্য সেখানে বৃষ্টির পানি বা অন্য কোনো কিছু এখানে আসতে পারে না, সেটাও সবসময় জ্বলে। তাহলে শিখা অনির্বাণ হচ্ছে ঢাকা সেনানিবাস। ঠিক আছে, এই দুইটা মনে রাখবা। শিখা চিরন্তন, যেটা চিরন্তন, সেটা কোথায়? সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আর শিখা অনির্বাণ কোথায়? ঢাকা সেনানিবাস। এই শিখা চিরন্তন এটা অলরেডি কয়েকবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আর শিখা অনির্বাণ এটা বিউপিতে আসার মতো। ঠিক আছে, তো এই দুইটা ভালো করে এখানে পড়বা। আর বিউপিতে সবচেয়ে বেশি যেটা আসে বিজয় কেতন, এটা হচ্ছে 1969 গণঅভ্যুত্থান, 69 গণঅভ্যুত্থান ঢাকা সেনানিবাসে, 69 গণঅভ্যুত্থান ঢাকা সেনানিবাসে। ঠিক আছে, বিজয় কেতন পরীক্ষা আসে, বিজয় কেতন কোথায়? বিজয় কেতন হচ্ছে ঢাকা সেনানিবাসে। শশী, শশী কে? শশী কি প্রশ্ন করছে আমি দেখি নাই শশীর প্রশ্ন। ওকে, বুঝতে পারছো? এখান থেকে এই কয়টা পড়বা, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, বিজয় কেতন।
ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বা। ওকে, তারপরে আমরা হচ্ছে কত পেজে আসি, 329। ওকে, তাহলে কি আমাদের এটা শেষ? ওকে, আরেকটু আছে। আচ্ছা, বাংলাদেশের জাদুঘর পরিচিত, এই যে জাদুঘরগুলো, এখান থেকে আমরা কোনটা পড়বো একটু দেখো। জাদুঘর, আচ্ছা এই যে বাংলাদেশের প্রথম জাদুঘর, সবচেয়ে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্ট পাবা। বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর রাজশাহী, যেটা কত সালে হয়? 1910 সালে। খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা? বরেন্দ্র জাদুঘর 1910 সালে হয়, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষায়, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। তারপরে রক্স মিউজিয়াম পঞ্চগড়, মানে পাথর, রক্স মানে কি? পাথর, পাথর কোথায়? পঞ্চগড়। তারপরে পড়বা হচ্ছে একমাত্র ডাক জাদুঘর, লাগবে না, নজরুল স্মৃতি জাদুঘর ময়মনসিংহ, এটা পড়তেও পারো। ওকে, এই দুইটা এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ। রূপসী বাংলা লাগবে না, রূপসী বাংলা এটা একটু পড়তে পারো, রূপসী বাংলা এটা সোনারগাঁও জাদুঘর এলাকা, এটা একটু পড়তে পারো। ঠিক আছে, এই তিনটা একটু দাগাও ভালো করে, দাগাইছো? ওকে, তারপর আসো এই যে লোকশিল্প জাদুঘর, দেখো এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, লোকশিল্প জাদুঘর। ঠিক আছে, লোকশিল্প জাদুঘর কোথায়? জয়নাল লোক ও কারুশিল্প, এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। লোকশিল্প জাদুঘর অনেক অনেক বেশি ভালো করে পড়বা এটা, লোকশিল্প জাদুঘর। তারপরে হচ্ছে দক্ষিণ এশিয়ার, আর বিউপির জন্য এটা পড়তে পারো সামরিক জাদুঘর, এটা হচ্ছে বিজয় কেতন, তোমার হচ্ছে ঢাকা সেনানিবাসে। বিজয় কেতন না, এটা হচ্ছে বিজয় সরণি, এটা হচ্ছে বিজয় সরণি। ঠিক আছে, বিজয় সরণি, ঢাকা সেনানিবাস। সামরিক জাদুঘর, ও বিজয়, ও সরি, এটা সামরিক জাদুঘর, এখানে একটা আছে না, সামরিক জাদুঘর, এই বিজয় সরণিতে একটা আছে সামরিক জাদুঘর, পরীক্ষা আসলে ওইটা আসতে পারে। বাংলাদেশের সামরিক জাদুঘর হচ্ছে বিজয় সরণি, যেটা সেটা একটা আছে, ওইটাই পরীক্ষা আসতে পারে, এটা না। আচ্ছা, বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর, এটা একটু পড়বা। বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর, প্রত্নতত্ত্ব জাদুঘর হচ্ছে কোথায়? ময়নামতি। ঠিক আছে, ময়নামতি কুমিল্লা, প্রত্নতত্ত্ব জাদুঘর ময়নামতি কুমিল্লা। হ্যাঁ, 320 থেকে 340 পেজের মধ্যে পড়াচ্ছি। তারপরে জাতীয় জাদুঘর সম্পর্কে পড়বা, যে ঢাকা জাদুঘর, প্রথমে এটার নাম ছিল ঢাকা জাদুঘর, পরবর্তীতে এটা জাতীয় জাদুঘর করা হয়েছে, এবং এটা জাতীয় জাদুঘর হচ্ছে দেওয়া হয়েছে কত সালে? 1983 সালে মর্যাদা দেওয়া হয়েছে। তাই জন্য এটা পড়বা, যেটাকে জাতীয় জাদুঘর হিসেবে ঢাকা জাদুঘরকে কবে এটাকে তোমার হচ্ছে মর্যাদা দেওয়া হয়েছে? 1983 সালে। আর এটার নকশা করেন কে? সৈয়দ মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন, যিনি আমাদের তোমার হচ্ছে স্মৃতিসৌধ করছেন, তিনি হচ্ছে স্মৃতিসৌধ আর জাতীয় জাদুঘর দুইটা স্থপতিকে সৈয়দ মইনুল হোসেন। ঠিক আছে, মানে তিনি এটা নকশাটা স্থপতি করছেন, স্থাপনা করছেন। ওকে, তাহলে এখানে পড়বা লোকশিল্প জাদুঘর সোনারগাঁও, তারপর হচ্ছে সামরিক জাদুঘর একটা আছে বিজয় সরণি, যেটা নতুন হয়েছে তোমরা জানো। আর প্রত্নতত্ত্ব জাদুঘর হচ্ছে কোথায়? ময়নামতি কুমিল্লা। আর এখানে ঢাকা জাদুঘর ছিল জাতীয় জাদুঘর, বর্তমানে জাতীয় জাদুঘর হচ্ছে 1983 সালে সৈয়দ মইনুল হোসেন। ওকে, হ্যাঁ, মিলিটারি মিউজিয়াম, সামরিক জাদুঘর মিলিটারি মিউজিয়াম, ওইটা হচ্ছে কোথায়? ওইটা হচ্ছে বিজয় সরণিতে। ওকে, এখান থেকে দেখবা এই যে গুরুত্বপূর্ণগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। লালবাগ বরেন্দ্র জাদুঘর সবার প্রথম 1910 সালে। তারপর লালবাগ চলনবিল জাদুঘর লাগবে না, ঢাকা মহানগর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি জাদুঘর, এটা একটু পড়বা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি জাদুঘর। গান্ধী টাকা, এই টাকা জাদুঘরটা একটু পড়বা, টাকা জাদুঘর বা মুদ্রা জাদুঘর, এটা হচ্ছে মিরপুরে। ঠিক আছে, চা জাদুঘর এটা শ্রীমঙ্গলে, এটা পড়বা, দাগাই দিচ্ছি, চা জাদুঘর, এই যে চা জাদুঘর শ্রীমঙ্গল। চা বোর্ড কোথায়? চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম, চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম। চায়ের রাজধানী কোথায়? শ্রীমঙ্গল। চায়ের রাজধানী কোথায় বা চায়ের জাদুঘর কোথায়? শ্রীমঙ্গল। ঠিক আছে, শুধু চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম, এটা আমি সম্পদে গিয়ে পড়াবো, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে আসো আর কি আছে। চাঁদ জাদুঘর পড়ছি, মেরিন জাদুঘর কুয়াকাটা, এটা একটু পড়বা। তারপর হচ্ছে আগরতলা বিজ্ঞান, রবীন্দ্র কুঠিবাড়ি প্রতিশোর, আচ্ছা আর লাগবে না। ঠিক আছে, মেরিন জাদুঘর কুয়াকাটা এটি পড়লেই হবে। ওকে, আচ্ছা, এবার তাহলে আমাদের এটা শেষ, এটা আমাদের শেষ। এইবার আমরা পড়বো সম্পদ। তাহলে আমাকে জাস্ট 2 মিনিট টাইম দাও, 2 মিনিট আমরা পানি বিরতি নিচ্ছি, 2 মিনিট পর আমরা আবার আসতেছি। 2 মিনিট পরে আমরা কি করব? তারপরে যেটা কত পেজ থেকে? 334 পেজ থেকে আমরা পড়া শুরু করব। ঠিক আছে, ওকে, সো 2 মিনিট আমাদের পানি বিরতি। এই দিয়ে দেন।
ওকে ওকে, ওয়েলকাম ব্যাক। সো আমরা আবার শুরু করছি কৃষি সম্পদ। কৃষি সম্পদ দেখতে পাচ্ছ তোমরা, এখন আমরা সম্পদ নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এখন আমরা কি পড়বো? সম্পদ। সম্পদ নিয়ে এখন আমরা পড়বো। সো কারা কারা আসো একটু জানায় দাও, কারা কারা আসো আমার সাথে। ওকে, হ্যাঁ 2 মিনিট ডান। কারা কারা আসো একটু জানাও, যারা যারা আসো একটু হাত তোলো, একটু দেখি। ওকে, সম্পদ মনে রাখবা যে সম্পদ আসলে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। বনজ, কৃষি, তারপর হচ্ছে তোমার স্থলজ, অনেক সম্পদই আছে, ঠিক আছে? সো এই সম্পদগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ। তুমি যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা দেখবা যে সমুদ্র যে সম্পদ যেটা জলজ, সেখান থেকে প্রশ্ন আসে। যেমন হচ্ছে ব্লু অর্থনীতি কিসের সাথে সম্পর্কিত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এগুলো সবই কিন্তু সম্পদ থেকে আসে, ঠিক আছে? তো সেগুলোই আমরা এখন পড়বো। তারপরে দেখবা কৃষি নিয়ে অনেক প্রশ্ন আসে, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু পড়বো। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকে আছে, একটু জানা দাও কারা কারা আসো। ওকে, কৃষি সম্পদ। দেখো, বাংলাকে শস্য ভান্ডার বলা হয়, তোমরা জানো। বাংলাকে কি বলা হয়? বাংলাকে হচ্ছে বরিশাল জেলাকে বাংলার শস্য ভান্ডার বলা হয়। তোমার হচ্ছে ওই যে একটা কথা আছে না, খাল, শস্য, খাল, তারপরে বিল, এগুলোর জন্য বরিশাল, মানে এগুলাতে হচ্ছে বরিশাল, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ কৃষি শুমারি 2019 শেষ, 2019 সালে হয়েছিল। এখন পর্যন্ত দেখতে পাচ্ছ যে কতবার মোট কৃষি শুমারি হয়েছে? 6বার। মনে রাখবা কি, 2019 পর্যন্ত 6বার কৃষি শুমারি হয়েছে, দেখতে পাচ্ছ। আমরা যেমন জনশুমারি পড়ি এখন পর্যন্ত কয়বার হয়েছে, ঠিক এইভাবে কৃষি শুমারি পড়তে হবে। এখন পর্যন্ত মোট 6বার হয়েছে 2019 সাল পর্যন্ত। আর সবার প্রথম কবে হয়? 1977। এখানে এটা পড়তে হবে যে সবার প্রথম কৃষি শুমারি হয় কবে? 1977 সালে। আর সবার প্রথম আদমশুমারি হয় কবে? 1974 সালে, ঠিক আছে? তাইলে 1974-এর আদমশুমারির পরে 3 বছর পর কৃষি শুমারি হয়েছে, ঠিক আছে? আর এখন পর্যন্ত দুইটাই 6বার। দুইটাই কয়বার? দুইটাই 6বার। আর এটা 2019-এ লাস্ট, আর হচ্ছে জনশুমারি 2022-এ লাস্ট, ঠিক আছে? জনশুমারি এখান দিয়ে 3 বছর পরে হয়েছে, আর এইটা এখান দিয়ে 3 বছর পরে হয়েছে, বুঝতে পারছো? ওকে, কৃষি শুমারি প্রতি 10 বছর পর পর হয়, লাইক আদমশুমারি, এটাও 10 বছর পরে পরে হয়। আর কৃষি শুমারি এটা কারা করে? সহায়তা করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা রোমে, এটার হচ্ছে তোমার সদর দপ্তর। যেটাতে হচ্ছে তোমার কে গেছে? এই যে ইউনুস, ডক্টর ইউনুস কিন্তু আজকেই গেছে এটাতে, এটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য। দেখছো না তোমরা, এটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য গেছে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্ত বিষয়সমূহ শস্য, মৎস্য, প্রাণী সম্পদ। সো এখান থেকে আমরা সবকিছু পড়বো না, গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বো। এই যে এই পর্যন্ত 6টা কৃষি শুমারি হয়েছে, কত সালে? মোট 6টা হয়েছে। সবার প্রথম 1977 দেওয়া আছে, এই যে স্বাধীন বাংলাদেশে, আর কি স্বাধীন বাংলাদেশে এটাই আসবে 1977 সালে। আর প্রথমে 1960 সালে হয়েছে, বাট স্বাধীন বাংলাদেশ থেকে যেটা সেটা ধরা হবে। ওকে, স্বাধীন বাংলাদেশে 5টা, আর টোটাল হচ্ছে 6টা। আসো পাট। পাট তোমরা জানো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এখন অর্থকরী ফসল কোনগুলা? যেই ফসলগুলো আসলে শুধু নিজের ভোগের জন্য উৎপাদন করা হয় না, যেগুলো আসলে তোমার বিক্রি করে নিজের সংসার চালানো বা নিজের জীবিকা চালানোর জন্য যে ফসলগুলো উৎপাদন করা হয়, সেগুলা কি বলা হয়? তোমার অর্থকরী ফসল, বাণিজ্যিক ফসল বা অর্থকরী ফসল, ঠিক আছে? সো মনে রাখবা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটা? পাট। এবং দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য কিন্তু পাট, ঠিক আছে? ভারতকে টপকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী এখন হচ্ছে তোমার বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু উৎপাদনে দ্বিতীয়। মনে রাখবা, পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়, আর প্রথম হচ্ছে ভারত। কিন্তু রপ্তানিতে, যেহেতু আমরা উৎপাদন আমরা কম করি, ঠিক আছে, বাট রপ্তানিতে আমরা আবার প্রথম, বুঝতে পারছো? উৎপাদনে আমরা দ্বিতীয়, বাট রপ্তানিতে আমরা প্রথম। আর এটা মনে রাখবা, সোনালী আঁশ বলা হয় কাকে? পাটকে। সোনালী আঁশ বলা হয় পাটকে, এটা একদম বাচ্চাকাল থেকে আমরা জানি, সোনালী আঁশ বলা হয় পাটকে, ঠিক আছে? তারপরে বাংলাদেশে পাট বলা হয় লাগবে না। পাট সবচেয়ে বেশি ফরিদপুর জেলায় হয়, এটা আমাদেরকে জানতে হবে। পাট সবচেয়ে বেশি কোন জেলা উৎপন্ন হয়? ফরিদপুর জেলায় উৎপন্ন হয়। আর পাট গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে তোমার কোথায়? ঢাকাতে, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা, ঠিক আছে? এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। সোনালী আঁশ বলা হয় পাটকে, এবং ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। মানিক মিয়া এভিনিউ, ঢাকায় হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি অনেকেই আছে। আমাদের অর্থ দেয় ওইগুলো অর্থকরী ফসল, হ্যাঁ বলতে পারো, যেগুলো আমাদের অর্থ দেয় সেগুলো অর্থকরী ফসল। তারপরে আসো, এই যে
খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। পাট থেকে সোনালী ব্যাগ, পাট থেকে সোনালী ব্যাগ এই জিনিসটা আবিষ্কার কে করছে? ডক্টর মোবারক খান। মানে পাটের যে জিন তত্ত্ব এটা আবিষ্কার করছে ডক্টর মোবারক আহমেদ খান, এই জন্য এটা পরীক্ষায় বেশি আসে। ডক্টর মোবারক আহমেদ খান, খুব ভালো করে এটা পড়বা। পাট থেকে সোনালী ব্যাগ আবিষ্কার করেন ডক্টর মোবারক আহমেদ খান। ওকে ওকে সাকিব হোসেন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি জোটন, এই জিনিসটা পরীক্ষায় প্রায়ই আসে। জোটন, দেখো জোটন কি? জোটন হচ্ছে পাট ও সুতার সংমিশ্রণে তৈরি এক ধরনের কাপড়, এখানে পাট ও সুতার অনুপাত থাকে। তাহলে জোটনটা কি পরীক্ষায় আসে? জোটন কি? জোটন হচ্ছে পাট ও সুতার সংমিশ্রণে তৈরি এক ধরনের কাপড়, এই জন্য জোটনটা পড়বা। তারপরে জোটন আবিষ্কার করে ডক্টর মোহাম্মদ সুয়ুতি, ওইটা লাগবে না। তারপরে হচ্ছে আহ পাট, পাটের উন্মোচনকারী হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। আচ্ছা, জীবন রহস্য যেটা আবিষ্কার করছে এটা এটা একটু পড়বা, পাটের জীবন রহস্য। পাটের জীবন রহস্য, এই যে পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী হচ্ছে ডক্টর মাকসুদুল আলম, এটা একটু পড়বা, পাটের জীবন রহস্য উন্মোচনকারী। তারপর হচ্ছে ওকে জাতীয় পাটনীতি, জাতীয় পাটনীতি গ্রহণ করা হয় 2016 সালে। এখন কিন্তু বর্তমানে 9টা না কয়টা পণ্যে তোমার হচ্ছে পাট ব্যবহার করতে হয়, সো এটা একটু ভালো করে পড়বা। জাতীয় পাটনীতি গ্রহণ করা হয়েছে 2016 সালে, ঠিক আছে। 2026 সালে এটা 10 বছর পূর্ণ হবে, সো এটা একটু পড়বা। বর্তমানে এই তো 19টা পণ্য পরিবহনে, সরি 19টা পণ্য পরিবহনে পাট ব্যবহার বাধ্যতামূলক। পরীক্ষা আসতে পারে কয়টা পণ্য পরিবহনে? 19টা পণ্য পরিবহনে পাট ব্যবহার বাধ্যতামূলক। পাট দিবস 6 মার্চ, এটা আর এখন জানা লাগবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? পাট হচ্ছে, পাটের জীবন রহস্য কে? ডক্টর মাকসুদুল আলম। তারপরে জাতীয় পাট নীতি প্রণয়ন করা হয়েছে 2016 সালে, যেটা 2026 সালে 10 বছর হবে। আর বর্তমানে 19টি পণ্য পরিবহনে পাট ব্যবহার করা বাধ্যতামূলক, ঠিক আছে। ওকে ভাই, শ্বশুর বাড়িও কি অর্থকরী ফসল যৌতুক দেয়? মানে কি শ্বশুর বাড়ি অর্থ? তোমার কথার মধ্যে, বাক্যের মধ্যে যোগ্যতা নাই, ঠিক আছে। বাক্যের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আসক্তিও নাই, যোগ্যতাও নাই, তো আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে। ওকে, তারপরে আসো এখানে কি দেখবো, একটি কাঁচা পাটের ওজন, এত কিছু লাগবে না। পাটের বীজ আবিষ্কার করেন, আচ্ছা। এবার আসো ধান, এবার আমরা ধান থেকে কি পড়বো? ধান থেকে পড়বো বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। এটা কিন্তু প্রধান খাদ্যশস্য, দেখছো এটাতে কেন প্রধান খাদ্যশস্য বলা হয়েছে? কারণ বাংলাদেশের যারা কৃষক তারা ধানগুলো উৎপাদনই করে প্রথমে নিজে খাওয়ার জন্য, তারপরে যেটা এক্সট্রা থাকবে সেটা বিক্রি, এই জন্য এটাকে বলা হয় প্রধান খাদ্যশস্য। প্রধান কৃষি পণ্য হচ্ছে ধান, ঠিক আছে। তারপরে পড়বা বাংলাদেশ সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বোরো ধান। বাংলাদেশে যে ধানটা সবচেয়ে বেশি উৎপন্ন হয় সেটা হচ্ছে বোরো ধান। আর বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্র তোমরা জানো গাজীপুরে, বাট এটা যে ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইরি, এটা কোথায়? এটা হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। অনেকবার পরীক্ষা আসছে, এই বছর বিসিএসসি আসছে মনে হয়, বিসিএসসি এই বছরই আসছে খুব সম্ভবত। ম্যানিলা, ফিলিপাইন, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ম্যানিলা, ফিলিপাইন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। মনের ভাব প্রকাশ করতে পারো নাই, তাহলে বাংলা দ্বিতীয় পত্র পড়ো ভালো করে, ঠিক আছে। কারণ বাংলা দ্বিতীয় পত্রই একমাত্র মনের ভাব প্রকাশের হাতিয়ার। তো বাংলা দ্বিতীয় পত্র ভালো করে পড়ো, না হলে কিন্তু জায়গা মতো কট খেয়ে যাবা, ঠিক আছে। ওকে, তারপরে আসো লবণাক্ত সহিষ্ণু ধান, এগুলো মাঝে মাঝেই আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগরে লবণাক্ত সহিষ্ণুতা ধান। মঙ্গা এলাকার, এটা একটু জানবা, মঙ্গা এলাকায় কোনটা? মঙ্গা এলাকায় হচ্ছে বিআর 33, এটা বেশি আসে। তারপরে হচ্ছে বন্যা উপযোগী ধান, এটা পড়তে পারো বি ধান 46। তারপরে হরি ধানের আবিষ্কারক কে? হরিপদ কাপালি, ঠিক আছে, হরিপদ কাপালি, এটা একটু পড়বা। ওকে, জিঙ্ক সমৃদ্ধ ধান, যেটাকে বঙ্গবন্ধু ধান বলা হয়তো ব্রি 62, এটা একটু পড়বা, এগুলো একটু বেশি পড়বা। মঙ্গা এলাকায় ধান। লবণাক্ত সহিষ্ণুতাও পড়তে পারো, এটা বিশেষ করে উপকূল অঞ্চলে। লবণাক্ত সহিষ্ণুতা এটা যেহেতু 3টা, এটা একটু কম গুরুত্বপূর্ণ, বাট এই যে মঙ্গা এলাকায়, তারপরে বন্যা উপযোগী, এগুলো একটু বেশি আসে। মঙ্গা মানে তো বুঝো খরা এলাকায়, ঠিক আছে। তো এটা হচ্ছে বিআর 33, আর বন্যা উপযোগী হচ্ছে বিধান 46। হরি ধানের আবিষ্কার হচ্ছে হরিপদ কাপালি, খুব সম্ভবত ঝিনাইদহের একজন ব্যক্তি, একজন কৃষক, তিনি প্রথম এটা আবিষ্কার করছে। আর পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান হচ্ছে ব্রি 62, ব্রি 62, এটার উদ্ভাবক হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
ভাই এরপর কি জাহাঙ্গীরনগর জিকে কমপ্লিট করাবেন? যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ ট্রাই করব, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। তারপরে তারপরে দেখো অঞ্চল ভেদে ধানের আবাদ হরিধান, এই যে ঝিনাইদহ বলছিলাম। এই যে পরীক্ষায় আসে তোমার কোনটা কোন এলাকায় খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের সময় আসছিল তোমার ইলাবতী, এটা কিসের? হ্যাঁ, এটা এটা কিসের জাত? এটা একটা আমের জাত। এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। যেমন আসতে পারে বালাম, বালাম এটা কিসের নাম? বালাম এটা হচ্ছে, এটা কোন জায়গায়, এটা এটা প্রথমে জানতে হবে এটা একটা ধান। তারপরে বলবে কাটারিবক, এটা কিসের? কাটারিবক এটা একটা ধানের নাম, কেউ আবার ভাই বোনা এটা আমের নাম। তারপরে কালিজিরা, কালিজিরা অনেকে মনে করে কালিজিরা, বাট এটা অ্যাকচুয়ালি একটা ধানের জাতের নাম, ঠিক আছে। তাহলে হরিদান এটা ঝিনাইদহ পড়বা, বালাম বরিশাল ও পটুয়াখালী, এটা কাটারিবুকটা খুব ভালো করে পড়বা, এটা দিনাজপুরে, ঠিক আছে। বাকিগুলো কম গুরুত্বপূর্ণ, বাট এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, হরিদান, বালাম আর কাটারিবুক, ঠিক আছে। দেখো প্রথমে আমরা খন্দকার জিকে, আমার প্ল্যানটা শোনো, প্রথমে আমরা খন্দকার জিকে পুরো বইটা শেষ করতেছি, তার মানে কি আমাদের বেসিকটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এই বেসিকটা ক্লিয়ার থাকলে তোমার সকল বিশ্ববিদ্যালয়ে মনে করো যদি 30টা প্রশ্ন থাকে তার মধ্যে মনে করো 20টা তুমি অনায়াসে পারবা, জাস্ট অনায়াসে পারবা। তারপরে বাকি যে 10টা সেটার জন্য আমরা ভার্সিটি ওয়াইজ কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা পড়াবো, জাহাঙ্গীরনগরের জন্য আলাদা পড়াবো, বিউপির জন্য আমরা আলাদা পড়াবো, তাই না? সো প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করে নেই, যেখানে আমাদের অ্যাটলিস্ট 70% কমপ্লিট হয়ে যাবে। বাকি 30%-এর জন্য আলাদা বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা পড়াবো, ঠিক আছে। বাট তার জন্য কি করতে হবে? ডেইলি আমাদের ক্লাসগুলো করতে হবে। যদি ক্লাস মিস দাও তাহলে তো হবে না, ক্লাসে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমি এই জন্য সবসময় বলি যে তুমি ওই যে এমন স্টুডেন্ট থাকে না, আমরা নিজেরাই যেমন খালি রুটিন বানাই, প্রত্যেক দিন একটা করে নতুন রুটিন বানাই, আর বলি আগামীকাল থেকে পড়বো, আগামীকাল থেকে পড়বো। এই আগামীকাল আর জীবনও আসে না আমাদের লাইফে, ঠিক আছে। আর প্রত্যেকদিন আমরা নতুন করে একটা সপ্তাহে একটা নতুন করে রুটিন বানাই, বাট পড়াশোনার হয় না। এটা কেন? কারণ আমরা প্রেশার নেই অনেক বেশি। আমরা মনে করি আজকে 14 ঘন্টা পড়বো, এই 14 ঘন্টা পড়ার পরে তার পরের দিন আমরা একদম নেতিয়ে যাই, আমাদের আর পড়াশোনার মোটিভেশন থাকে না। এত উত্তেজিত হওয়া যাবে না, ঠিক আছে। তোমার ভাই পড়াশোনা করতে তোমার 15 ঘন্টা 16 ঘন্টা জীবনও পড়া লাগবে না। আমি নিজেও জীবনে 15-16 ঘন্টা 14 ঘন্টা জীবনও পড়ি নাই। আমি ডেইলি 8 ঘন্টা পড়ছি, বাট এই 8 ঘন্টা আমি ধারাবাহিকভাবে পড়ছি। আমি প্রতিদিন 8 ঘন্টা করে পড়ছি। তুমি আজকে 14 ঘন্টা পড়লা, তারপর দিন তুমি পড়লাই না, তাহলে কি লাভ? এইভাবে পড়াশোনার কোনো দরকার নাই। তুমি জাস্ট তোমার মাইন্ডকে এভাবে তুমি হচ্ছে বুঝাও যে আমি প্রতিদিন অন্তত 8 ঘন্টা পড়বো। ভাই তুমি যদি বাংলায় 2 ঘন্টা টাইম দাও, ইংলিশে 3 ঘন্টা টাইম দাও, জিকেতে 3 ঘন্টা টাইম দাও, কয় ঘন্টা হয়? 2 2 4 আর হচ্ছে 7 ঘন্টা, তা আরো তো 1 ঘন্টা আছে, ওইটা তুমি মেমোরাইজিং এ দাও। তাহলে এত প্যারা নেওয়ার কি আছে ভাই? তুমি জাস্ট ডেইলি 8 ঘন্টা টাইম দাও, ধীরে ধীরে দেখবা তোমার 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 মধ্যে যখন ধারাবাহিকতা চলে আসবে, একটা ডিসিপ্লিন চলে আসবে। মোটিভেশন আসলে বেশি দিন থাকে না, মোটিভেশন হচ্ছে সাময়িক উত্তেজনা। সো মোটিভেশন দিয়ে দরকার নাই, তোমার দরকার কি? তোমার দরকার লাইফের ডিসিপ্লিন। লাইফে হচ্ছে ডিসিপ্লিন দরকার। তুমি ডেইলি যেই কাজটা করবা সেটা ধারাবাহিকতা বজায় রাখবা। অ্যাটলিস্ট 8 ঘন্টাই পড়ো। 8 ঘন্টা যদি তুমি প্রত্যেক দিন পড়তে পারো, জাস্ট একটা মাস পরে, 1 মাসও না, জাস্ট 15 দিন পরে তুমি তোমার নিজের মধ্যে যে চেঞ্জটা দেখতে পারবা, সেটাই অনেক কিছু। এই যে দেখো আমরা প্রথম শুরু করছি 13, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ। আমরা 13 দিন আগে শুরু করছি, দেখতে দেখতে আমরা 13 দিনে 330 পেজে চলে আসছি। তা এটা ধারাবাহিকতা না? যারা প্রত্যেকদিন, আচ্ছা আমাকে একটু জানাও তো যে ভাইয়া তোমরা আমার সাথে প্রতিদিন ক্লাস কে করছো, একটা ক্লাসও মিস দাও নাই, এমন কে কে আছে আমাকে একটু জানাও তো। তোমরা জাস্ট এটাও আমাকে সাথে সাথে জানাও যে তোমরা এই 13 দিন আগে তোমাদের জানার কতটুকু নলেজ ছিল জিকে সম্পর্কে, আর এখন কতটুকু, এটা জাস্ট একটু আমাকে জানাও। এই খন্দকার জিকে পেজ থেকে তুমি আসলে কতটুকু পাইছো, জাস্ট একদম অনেস্টলি বলবা। আমাকে তোষামত করার কোনো দরকার নাই, বা মানে নেগেটিভ কিছু বলার দরকার নাই, জাস্ট যেটা রিয়াল সেটাই আমাকে বলো। যে এই 13 দিনই তুমি আসলে খন্দকার জিকে থেকে কতটুকু পাইছো, তোমার জানার নলেজ আগে কতটুকু ছিল আর এখন কতটুকু আছে, জাস্ট এতটুকুই আমাকে জানাও। যে প্রত্যেকটা ক্লাস আমাদের সাথে কে কে করছো। ফাতেমা ইসলাম ইভা বলছে ভাইয়া আপনাদের মতো কেউ এত ফ্রিতে যত্ন করে পড়ায় না, পড়াবে না, আর আপনার ক্লাসের মতো ক্লাস কোথাও পাবো না। আর আপনাকে পেয়ে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের পাশে থেকে ক্লাসগুলো নিবেন। আসলে ফাতেমা ইসলাম ইভা আপু, আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। দেখো আমরা আজকে 5-6 বছর যাবত বিশ্ববিদ্যালয়ে এডমিশন শিক্ষার্থীদের পড়াই। দেখো আমরা যেভাবে খন্দকার জিকে পেজ থেকে ফ্রিতে একদম বিনামূল্যে যেভাবে প্রত্যেক দিন ক্লাস নিচ্ছি, এই ধারাবাহিকতাটা যদি তুমি বজায় রাখো, বিশ্বাস করো তোমার কোনো কোর্সেই এনরোল করা দরকার নাই।
তুমি ওই কোর্সে এনরোল করলে তোমাকে এত ডিটেলসেও পড়াবে না, জাস্ট কি করবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখায় ছেড়ে দিবে। বাট আমরা দেখো শুধু বই কিনছো তোমরা, আর কি কিছু কিনতে হয়েছে আমাদের কাছে? 10 টাকা দিয়ে এক্সাম ব্যাস, শুধু 30টা ক্লাসই না, 30টা ক্লাসের পাশাপাশি 30টা এক্সামও পাচ্ছ। তাহলে বুঝো খন্দকার জিকে থেকে তোমরা কি কি পাচ্ছ। এই সুবিধা শুধু নিজে পেলেই হবে না, আশেপাশের বন্ধু বান্ধবী প্রিয়তমা সবাইকে জানাইতে হবে। ঠিক আছে, ভালো জিনিস সবসময় ছড়াই দিতে হয়, ভালো জিনিস নিয়ে কিপটিমি করবা না। ঠিক আছে, এই যে দেখো অনেকে আছে হিউজ ভাইয়া হিউজ, তার মানে চিন্তা করতে পারছো যে অনেকেই আছে যারা আমাদের সাথে কিন্তু ডেইলি ক্লাস করে অনেক মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, সো এটা আমাদের দেখতে ভালো লাগে, আমাদের কোনো লাভ নাই, তোমরা চান্স পাইলেও আমাদের কোনো লাভ নাই, তোমরা চান্স না পাইলেও আমাদের কোনো লস নাই। জাস্ট আমরা আমাদের ভালো কাজগুলো কন্টিনিউ করতেছি। তোমরা খন্দকার জিকে কে যে ভরসা রেখে তোমরা খন্দকার জিকে বইটা কিনছো, এটাই আমাদের জন্য অনেক। ঠিক আছে, ওকে, আমরা জাস্ট আমাদের তো আমাদের প্রতি তোমাদের যে বিশ্বস্ততার জায়গাটা ছিল সেটা আমরা মানে 100% দেওয়ার চেষ্টা করতেছি, এটাই আর কিছু না। ওকে, তারপর আসো গম। গমে আমরা কি পড়বো? বাংলাদেশের অন্যতম একটা রবি শস্য। শুধু এখান থেকে আমরা পড়বো ভাইয়া বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোনটাকে? ঠাকুরগাঁও জেলাকে। ঠাকুরগাঁও অপশনে না থাকলে আমরা কি দিব? নওগাঁ। ঠাকুরগাঁও অপশনে না থাকলে কি দিব? নওগাঁ। আর বিশ্বের রুটির ঝুড়ি কোনটা বলা হয় বলো তো? কোন দেশকে বলা হয়? কোন দেশ আর কোন অঞ্চল একটু বলো আমাকে। বিশ্বের রুটির ঝুড়ি পরীক্ষা অনেকবার আসছে, যেহেতু ওই দেশটাতে বর্তমানে যুদ্ধ চলতেছে এই জন্য বিশ্বের রুটির ঝুড়ি বা ইউরোপের বলা যায়, ইউরোপে সবচেয়ে বেশি হয় ওইটা, এবং অঞ্চল আবার বলা হয়। তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। তাহলে বাংলাদেশের রুটির ঝুড়ি কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও অপশনে না থাকলে নওগাঁ। তারপরে আসো গমের উন্নত জাত পরীক্ষা আসে। এই যে আকবর, আমরা কি জানি মুঘল সম্রাট আকবর, এই আকবরের নাম নিয়ে কি আছে? গমের জাত আছে। তারপরে দেখো বরকত, একজন কি ভাষা আন্দোলন ভাষা একজন সৈনিক, তিনি কিন্তু ভাষা শহীদ, তার নামে কি আছে? দেখো গম আছে। সোনালিকা, জোপাটিকা, হানিয়া, হানিয়া আমিন না কিন্তু আবার শুধু হানিয়া। ঠিক আছে, মনে রাখতে পারো। ও ইনিয়া, ও আচ্ছা আমি দেখতেছি হানিয়া। আচ্ছা যাই হোক, দোয়েল। দেখো একবার এটা পরীক্ষায় আসছে যে দোয়েল পাখির নাম ছাড়াও আর কিসের জাত, কিসের নাম? এটা গম। পরীক্ষা কিন্তু আসছে, বিসিএস আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তারপর বলাকা, বলাকাও কিন্তু একটা পাখি। তাহলে দেখো দুইটা পাখির নাম আছে, দোয়েল, বলাকা। এটা ইনিয়া না হইয়া হানিয়া হইলে আরো খুশি হইতাম। যাই হোক, তারপরে আকবর, তারপরে সোনালিকা, বরকত, এগুলা জাস্ট এক নজর দেখবা, বিশেষ করে দোয়েলটা ভালো করে পড়বা। ঠিক আছে, ওকে। ইউক্রেন, ইউক্রেন রাইট, এটা হচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে রুটির ঝুড়ি বলা হয়। আর অঞ্চল বললে প্রেরি, প্রেরি অঞ্চলে বেশি মানে হচ্ছে গম উৎপন্ন হয়। ঠিক আছে, যুক্তরাষ্ট্র না, ইউক্রেন। হানিয়া মির্জা মনে রাখবা? আচ্ছা ঠিক আছে, মনে রাখো। মনে রাখা দিয়েছে কথা, কি দিয়ে মনে রাখবা সেটা দরকার নাই, মনে রাখা দিয়েছে কথা। ওকে, তারপরে আসো ভুট্টা। ভুট্টা সম্পর্কে আমাদের জাস্ট পড়তে হবে। ভুট্টা দেখো, ভুট্টা রাজশাহী, রংপুর সব জায়গায় হয়। শুভ্র, এই বর্ণালী, শুভ্র, এই দুইটা মনে রাখবা যে এটা হচ্ছে ভুট্টার জাত। তারপর হচ্ছে বাংলাদেশ ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায়? দিনাজপুরে, এটা মনে রাখবা, দিনাজপুরে ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। ঠিক আছে, ওকে। ওকে, তারপরে আসো আলু। আলুর বৈজ্ঞানিক নাম কি? দেখো বাংলায় আলু চাষে, আচ্ছা একজন কি বলছে একটু দেখি। খন্দকার জিকে কি পুরা বিডিতে 100 জন কিনছে? ক্লাস করে 100 জনের মতো, যারা করে না ওরা, আচ্ছা যাই হোক। জুনায়েদ আহমেদ, এখানে জাস্ট লাইভে হয়তো 100 জন 120 জন করে, বাট লাইভের পরে দেখো সেই ভিউটা কিন্তু প্রায় 2 থেকে 3 হাজার চলে যায়। ওইটা কারা করতেছে? ওইটা হচ্ছে ওই যারা অনেকে রেকর্ড ক্লাস হিসেবে করে নিচ্ছে। সবাই মনে করো রাতে তো এক সময় সবাই নাই থাকতে পারে, তাই না? কিন্তু পরে অ্যাটলিস্ট আমাদের এই ক্লাসগুলো অনেকে অনেকে কি করে আমাদের কাছে নক দেয় যে ভাই আজকের ক্লাসটা পাচ্ছি না, একটু লিঙ্কটা দেন। অনেক এমন মেসেজ আমরা পাই যারা হচ্ছে এই ক্লাসটা রেকর্ড করে ফেলে, বুঝছো? প্রায় 1000 পোলাপাইন আমরা বুঝি যে যারা মানে ডেইলি ক্লাসটা করতেছে, সেটা অফে, ঠিক আছে, মানে অফলাইনে করতেছে, তারা হচ্ছে ডিরেক্ট লাইভে করতেছে না, পরে রেকর্ড ক্লাস হিসেবে করতেছে। অ্যাটলিস্ট 1000 পোলাপাইন ডেইলি ক্লাসটা করতেছে, জাস্ট মানে হচ্ছে তারা মানে রেকর্ড করতেছে। ওকে, আচ্ছা এক্সাম লিঙ্ক তো ভাইয়া ওই যে তোমরা পেজে নক দিও, পেজ থেকে বলবে। চা থেকে আমাদের কি পড়তে হবে? দেখো চা থেকে পড়তে হবে বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী লাগবে না, চা ক্রান্তীয় অঞ্চলে চা চাষ। চা তোমরা তো জানো যে চা চা কিন্তু পাহাড়ি অঞ্চলে ভালো হয়, কারণ কি চা যে জায়গায় সেখানে পানি জমা থাকা যাবে না, বাট পানি বেশি লাগবে। মানে ব্যাপারটা এমন যে আমি
তোষামদি পছন্দ করি না, কিন্তু আমাকে তোষামদ করা লাগবে। তো পানি চা চা উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টি বেশি লাগে, কিন্তু আবার পানি আটকে থাকা যাবে না। এই জন্য সেটা কি, সেটা হচ্ছে পাহাড়ে করা লাগে, যাতে পানিও আটকে থাকবে না, আবার পানিও বেশি পাবে। এই জন্য কিন্তু চা পাহাড়ি অঞ্চলে ভালো হয়, ঠিক আছে, ঢালু অঞ্চলে ভালো হয়, অধিক বৃষ্টিপাত লাগে, ঠিক আছে। দেখো চা হচ্ছে, দেখো দেশের প্রথম চা জাদুঘর শ্রীমঙ্গল মৌলভীবাজার, এটা খুব ভালো করে পড়বা। দেশের প্রথম চা জাদুঘর কোথায়? শ্রীমঙ্গল মৌলভীবাজার। আর দেশের সবচেয়ে চা বাগান আছে, এই যে বিসিএসসি এই প্রশ্নটাই আসছে, দেশের সবচেয়ে চা বাগান আছে মৌলভীবাজারে। দেখছো, এটা এখান থেকে কমন। দেশের সবচেয়ে চা বাগান আছে কোথায়? মৌলভীবাজারে। আর দেশের প্রথম চা জাদুঘর কোথায়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হচ্ছে একটা উপজেলা, আর মৌলভীবাজার হচ্ছে একটা জেলা, বুঝতে পারছো? এখানে 92টা, এখানে কয়টা? টোটাল 92টা চা বাগান আছে মৌলভীবাজারে। আগে 155টা চা বাগান ছিল, না 157 না, এখন কয়টা একটু পরে দেখবো। 157টা চা বাগান ছিল, ঠিক আছে। তার মধ্যে 92টাই হচ্ছে মৌলভীবাজারে। তার মানে সবচেয়ে বেশি চা বাগান কোথায়? মৌলভীবাজারে। তাহলে কয়টা? 92টা। এই প্রশ্নটা এবার যে কোনো একটা পরীক্ষার প্রশ্ন পাইতে পারো, যেহেতু বিসিএস এ আসছে, তো এটা কোথাও না কোথাও পাইতে পারো। আর প্রথম চা জাদুঘর কোথায়? মৌলভীবাজারে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম লিংক দিব। ওকে, তারপর আসো প্রথম চা বাগান। এই যে প্রথম চা বাগান কোথায় স্থাপিত হয়? মনে রাখবা, প্রথম চা বাগান স্থাপিত হয় কিন্তু হচ্ছে চট্টগ্রাম ক্লাব এলাকায়। কেউ আবার আবেগে হচ্ছে ইয়ে দিয়ে আইসো না, মৌলভীবাজার বা শ্রীমঙ্গল দিয়ে আইসো না। প্রথম চা বাগান কোথায়? চট্টগ্রাম ক্লাব এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। ওইটা জাস্ট এমনিই করছিল, চা একটা ছোট পরিসরে করছিল। প্রথম চা বাগান একটা ছোট পরিসরে করছিল, কিন্তু প্রথম বাণিজ্যিক ভাবে যে চা বাগান সবার প্রথম বাংলাদেশে, সেটা হচ্ছে মালনীছড়া চা বাগান, সিলেটে, 1844 সালে। নরমালি প্রথম চা বাগানটা করা হয়েছিল চট্টগ্রামে, কিন্তু বাণিজ্যিক ভাবে মানে বিক্রির উদ্দেশ্যে সেটা প্রথম করা হয়েছে মালনীছড়া চা বাগান। এই জন্য পরীক্ষায় আসে বাংলাদেশের প্রথম চা বাগান কোনটা? মালনীছড়া চা বাগান, বুঝতে পারছো? বাংলাদেশের প্রথম চা বাগান হচ্ছে মালনীছড়া চা বাগান। রূপক বলতেছে, কেউ কি আমার বই দাগানোর সঙ্গী হবে? এটা বলো যে কেউ কি আমার বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা দিয়ে আসবে সঙ্গী হবে, এটাও বলো। ভাই রে ভাই, মানে পোলাপাইন পয়রা কুল পায় না, তারা এখানে এসে সঙ্গী খোঁজে। আচ্ছা, ঠিক আছে। তারপর বিশ্বের প্রথম চা চাষ শুরু হয় চীনে, লাগবে না অর্গানিক। ওকে, বাংলাদেশে অর্গানিক চাষ শুরু হয় পঞ্চগড়ে, মনে রাখবা। বাংলাদেশে প্রথম অর্গানিক চা চাষ শুরু হয় পঞ্চগড়ে, ঠিক আছে। ওকে, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগান আছে 170টি। আচ্ছা, বর্তমানে 170টি নিবন্ধিত চা বাগান আছে। কয়টা? 170টা নিবন্ধিত চা বাগান আছে। ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, জিকে এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে, যা কোচিং ক্লাস করে এতটা ক্লিয়ার হয়নি আমার কাছে। থ্যাংক ইউ। ওকে, এটা একটু ভালো করে পড়বা। দেশে নিবন্ধিত চা বাগান কয়টা? 170টা। আর চা বোর্ড কোথায়? চা বোর্ড হচ্ছে তোমার চট্টগ্রাম, মনে রাখবা। চা বোর্ড কোথায়? চা বোর্ড হচ্ছে চট্টগ্রামে। চা বোর্ড চট্টগ্রামে। তাহলে আমরা কি কি পাইছি? চা বোর্ড পাইছি চট্টগ্রামে, কিন্তু চা জাদুঘর, চা জাদুঘর, তারপর চা রাজধানী, চা রাজধানী, এগুলো কোথায়? এগুলো কিন্তু শ্রীমঙ্গলে, এগুলো কিন্তু শ্রীমঙ্গলে, মনে রাখবা, শ্রীমঙ্গল। তাহলে চা জাদুঘর কোথায়? শ্রীমঙ্গল। চায়ের রাজধানী কোথায়? শ্রীমঙ্গল। কিন্তু চা বোর্ড কোথায়? চা বোর্ড শুধু চট্টগ্রাম, ঠিক আছে। চা বোর্ড শুধু চট্টগ্রাম, বুঝতে পারছো? ক্লাস আটকে যাচ্ছে, কি বলো? বিসিএস এর কোশ্চেন কি রিপিট হয়? অবশ্যই হয়, কেন হবে না? অবশ্যই হয়। ওকে, বুঝতে পারছো? তাহলে চা আমাদের শেষ, এখন তো চা খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা, যাও, তোমরা চান্স পাইলে, পাবলিকে চান্স পাইলে চা খাওয়াবো তোমাদের, ঠিক আছে। রাবার, রাবার, বাংলাদেশে প্রথম রাবার উৎপন্ন হয় রামু কক্সবাজার, শুধু এটা মনে রাখবা। বাংলাদেশে প্রথম চা উৎপন্ন হয় রামু কক্সবাজার, ঠিক আছে। এটা ভালো করে পড়বা। আর বাংলাদেশের সরকারি রাবার বাগান আছে মোট 18টা, এতটুকু পড়লেই হবে, এখানে আর কিছু পড়া লাগবে না। বাংলাদেশের সবার প্রথম চা বাগান আছে, প্রথম প্রথম রাবার উৎপাদন হয় রামু কক্সবাজার। আর এটা হচ্ছে সরকারি রাবার বাগান আছে মোট 18টা, এতটুকু ভালো করে পড়তে হবে। ওকে,
তারপরে আসো রেশম। রেশম হচ্ছে তোমরা জানো যে এটা হচ্ছে রাজশাহীতে সবচেয়ে ভালো হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি রেশম গুটি চাষ হয় কোথায়? চাঁপাই নবাবগঞ্জে। আর নর্মালি রাজশাহী বিভাগে হয়। আর এটা কোন পোকা থেকে? রেশম পোকা বা মদ তুঁত গাছের পাতা থেকে রেশম পোকা এই তুঁত গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, এটা পরীক্ষায় আসে। আর সিল্ক সিটি বলা হয় রাজশাহীতে, তোমরা জানো যে ওখানে একটা সিল্ক ট্রেনও আছে। সিল্ক সিটি কোনটাকে বলা হয়? রাজশাহীকে। আর রেশম চাষকে বলা হয় সেরিকালচার, এটা পরীক্ষায় আসে। এখানে সবগুলাই গুরুত্বপূর্ণ লাইন। রেশম চাষকে বলা হয় সেরিকালচার, পরীক্ষায় আসে। রেশম চাষ সেরিকালচার। তোমরা জানো এক ধরনের পোকা কিন্তু তারা উৎপন্ন করে, যেটা একটা গাছের পাতা খায়, সেটা হচ্ছে তুঁত গাছ। ওই পাতাগুলা কি করে, এরকম একটা ডালা আছে, ডালার মধ্যে সেই পোকাগুলা থাকে, এরকম অনেকগুলা পাতা দিয়ে ছেড়া দেয়, 3 থেকে 4 দিন 5 দিন ওইটা রাইখা দেয়। তারপর হচ্ছে ওই পোকাগুলা বড় হয়। তারপর ওই পোকাগুলার মানে পশ্চাৎ দেশ থেকে এক ধরনের সুতা টানে, টানা টানা অনেক সুতা হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে রেশম পোকা। না জানলে ভিডিও দেখো, ইউটিউবে গিয়া অনেক কিছু জানবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো আম। এই যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আম। আমকে কি করছেন দেখো তো, আমকে সর্বপ্রথম বহির্বিশ্বে পরিচিত করান কে? বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং, যাকে নিয়ে আমরা পড়ছিলাম। হিউয়েন সাং চীন থেকে আসছেন বাংলায়। ঠিক আছে, বাংলাদেশে উন্নত জাতের আম পাওয়া যায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দরকার নাই। বাংলাদেশে আমের জাতগুলো একটু দেখো। আম্রপালি, এটা তো বুঝোই তোমরা। তারপরে লতা, বোম্বাই, ফুরিয়া, কোহিতোর, মিশ্রি, গৌরমতি। গৌরমতি এটা মনে রাখবা, গৌরমতি। তারপরে ক্ষীরসাপাতে আম উৎপন্ন হয় চাঁপাইনবাবগঞ্জে। আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ, এটা ভালো করে পড়বা। আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ। আর ইলামতি, এই যে ইলামতি, এটা একটা হচ্ছে আমের নাম। আর আম গাছ তো তোমরা জানো কি বলে, জাতীয় গাছ কিন্তু আম গাছ। ঠিক আছে, জাতীয় বৃক্ষ আম গাছ, কিন্তু জাতীয় ফল কিন্তু আবার আম না, জাতীয় ফল কিন্তু আবার কাঁঠাল, বুঝছো? ওকে। নীল চাষ কি? নীল চাষ তো বলছিলাম। নীল চাষ হচ্ছে তোমার উত্তরবঙ্গে নরমালি তোমার নীলটা কি হয়, নীলটা হচ্ছে তোমার বাংলাদেশে নীল অনেক উৎপন্ন হইতো, কিন্তু নীল উৎপন্ন করে তো আর কৃষকরা বাঁচতে পারতো না। তো মনে করো যে তারা তো আর এটা খাইতে পারতো না। আর নীল তো শুধু ইংরেজরাই কিনতো, বাংলাদেশিরা তো অত কিনতো না। তো এই তখনকার সময় তোমার শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে হওয়ার কারণে তারা তো সবসময় সাদা পোশাক পরে, সেই সাদা পোশাক আরো সাদা রাখার জন্য তাদের নীল লাগে। এই জন্য তারা কি করলো, এই বাঙালিদের কি করলো, জোর জবরদস্তি করে এই তোমার হচ্ছে নীলের চাষ করাইলো 1860 সালের দিকে। 1860 না 1960 সালের দিকে, 1962 ওই সময় খুব সম্ভবত, আমি ভুলে গেছি। তো 1960-62 বা 1860-62, 1860 হবে খুব সম্ভবত। তো ওই সময় হচ্ছে তোমার, হ্যাঁ 1860, ওই সময় হচ্ছে তাদেরকে অনেক বেশি চাপ দিল নীল চাষ করার জন্য। বাট তারা নীল চাষ করতে চায় নাই, এটার বিরুদ্ধে তারা আন্দোলন করছে। যেহেতু তারা ধান টান এইসব চাষ করলে, ধান গম এইসব চাষ করলে তারা নিজেরাও খাইতে পারে, বাকিটা তারা বিক্রি করতে পারে। বাট নীল তো শুধু ইংরেজরা ছাড়া কেউ কিনতো না। তো এটার প্রতিবাদ নীল চাষ হয়, যেটা হচ্ছে প্রায় 4 বছর যাবত ছিল। ঠিক আছে, ওকে, এটা অলরেডি আমি পড়াইছি। তারপরে আসো ফুল। ফুল এত কিছু জানি না, লাভ নাই। ফুলের রাজধানী বলা হয় তোমার যশোরকে, এটা শুধু মনে রাখবা। ফুলের রাজধানী যশোর। ঠিক আছে, যশোরকে বলা হয় ফুলের রাজধানী, এতটুকু জানলেই হবে। গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পড়ে নিও। জুম চাষ মনে রাখবা। জুম চাষ কোথায় হয়? জুম চাষ হচ্ছে এক ধরনের পাহাড়ি চাষাবাদ, এটা পাহাড়ে চাষাবাদ, এবং এটা হয় কোথায়? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। সংক্ষেপে আমি বলি খাবার। খাবার মানে কি? খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এটাকে বলা হয় জুম চাষ। পরীক্ষা আসতে পারে জুম চাষ কোথায় হয়। এই 3টা জেলার যে কোনো একটা জেলা থাকবে, 3টা জেলা একসাথে থাকবে না। অথবা যদি হয় জুম চাষ কোথায় হয় না, তাহলে 3টা থাকবে আর অন্য একটা জায়গা থাকবে। ঠিক আছে, আর জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট পদ্ধতি। ঠিক আছে, উপজাতিরা নর্মালি এই জুম চাষ করে থাকে। হ্যাঁ 1859 থেকে 1862, বাট মেইন ইয়াটা হয়েছে 1860 সালে। আনুষ্ঠানিকভাবে এটা চূড়ান্ত পর্যায়ে ছিল 1860 সালে, শেষ হয় 1862 সালে। ওকে। তারপরে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ফসলের উন্নত জাত, এখানে আমি একটু গুরুত্বপূর্ণগুলো দাগায় দেই যেগুলো পরীক্ষায় বেশি আসে। আলু, হীরা, আইলসা, এই যে ডায়মন্ড। ডায়মন্ড বলতে, ডায়মন্ড কি? আলু। ঠিক আছে, তারপরে দেখো কার্ডিনাল, এটা একটা আলুর। তারপর হচ্ছে সুন্দরী। সুন্দরী বলতে কিন্তু তোমরা চাইলে এখন থেকে তোমাদের যাদের পছন্দ হয়, মনে করো তোমাদের যে সুন্দরী বান্ধবীটা আছে, তাকে তোমরা বলতে পারো এই আলু, আলু বলে ডাকতে পারো। যদি বলে এই তুই আমাকে আলু ডাকলি কেন,
বলবা যে আলু তো সুন্দরী একটা জাতের নাম আলু, ঠিক আছে? সো আজকে থেকে এটা ট্রাই করতে পারো, যে যারা আছে সুন্দরী তাদেরকে বলবা আলু, ঠিক আছে? তাহলে দেখবা সে প্রথমে রাগ হবে কিন্তু পরে একটা জিকে শিখে যাবে, তুমিও একটা জিকে শিখে যাবা, সেও একটা জিকে শিখে যাবে, ঠিক আছে? এই জন্য সুন্দরী কাউকে দেখলে সুন্দর বা সুন্দরী, শুধু সুন্দরী না, সুন্দর ছেলে সুন্দরী মেয়ে দেখলে কি বলবা? আলু, ঠিক আছে? ওকে, তারপরে আসো ধান। ধান দেখো এখানেও আছে হীরা, এখানেও আছে হীরা, ঠিক আছে? এটা পরীক্ষা আমরা পড়বো না। বিপ্লব, বিপ্লব মনে রাখবো, বিপ্লব হচ্ছে ধান। তারপর হচ্ছে ইরাটম ধান। তারপরে সোনার বাংলা, এটা তোমরা বুঝবা। ময়না, ময়না হচ্ছে ধান। তারপরে হরিদান তো বলছি। দুলাভোগ, আশা, সুফলা, এগুলো একটু ভালো করে পড়বা। তারপরে গম, গম তো পড়াইছি। দোয়েল, তারপর হচ্ছে আকবর, বরকত, সোনালী, বলাকা, এগুলো একটু পড়বা। তারপর হচ্ছে আম, আমে আমরা পড়বো হচ্ছে মহানন্দা, একটা নদীর নাম ছাড়াও একটা জাতের নাম, সেটা কি? আম, পরীক্ষায় আসছে কিন্তু। মহানন্দা খুব ভালো করে পড়বা। তারপরে হিমসাগর জানো তোমরা, হাড়িভাঙ্গা, এটা একটা আম। আমরুপালি আম। ভুট্টা, ভুট্টা হচ্ছে শুভ্রা, তারপর হচ্ছে বর্ণালী, এই দুইটা ভালো করে পড়লে হবে। তারপরে কলা, কলা হচ্ছে অমৃত সাগর, মেহের সাগর, অগ্নিশ্বর। তারপর হচ্ছে মোহনবাসী, বীরজবা, সিঙ্গাপুরি, এই সিঙ্গাপুরি, সিঙ্গাপুরি পড়বা। অমৃত সাগরও পড়তে পারো, এটা স্ক্রিনশট নিবা তাইলে হবে। বেগুন, বেগুন হচ্ছে দেখো নয়নতারা, নয়নতারা হচ্ছে কি? বেগুন। তারপরে একটা জায়গার নাম ছাড়াও বেগুন। মরিচ, মরিচ হচ্ছে যমুনা, নদীর না, এটাও পরীক্ষা আসছে। নদীর নাম ছাড়া যমুনা কিসের নাম? মরিচের নাম, ঠিক আছে? ওকে। নাইম হোসেন মিটল, মানে আমার জিনিস আমার উপরে অ্যাপ্লাই করে দিলা, বাহ! না, ভাল লাগছে বিষয়টা। তুমি মানে অ্যাপ্লাই করার একটা জায়গা পাইছো, যদি আমি আলু না, তারপরও আলু বলছো সেজন্য ভাল লাগলো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে এটা তো স্ক্রিনশট নিছো না? আশা করি নিছো। আচ্ছা, তারপরে আসো হচ্ছে আর কি আছে। তারপরে আমরা কি পড়বো? পেঁয়াজ, পেঁয়াজে হচ্ছে মরিচ, এই যে মরিচ হচ্ছে যমুনা, এটা তো বলছিলাম, মরিচ যমুনা। ফুলকপি, ফুলকপি, তারপরে তেলবীজ, তুলা, তুলা রূপালী পৈর, মিষ্টি কুমড়া, হাজি দানেশ, হাজিও দানেশ, দেখছো? হাজিও দানেশ একজন ব্যক্তির নাম। তরমুজ, পদ্মা নদীর নাম ছাড়া তরমুজ, ঠিক আছে? এটা পড়বা। টমেটো, বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টু, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, বাবা! বাঁধাকপি আচার লাগবে না, ঠিক আছে? ওকে, ওকে। আমি যমুনা, মানে কি আমি মরিচ? কি বলে? আচ্ছা, ওকে, ডান ডান। ওকে, উই আর ডান। তারপরে আসি, ওরে বাবা, এটা কত পেজ পর্যন্ত দিছে আজকে? আমরা আছি 340 পেজে, এটা কত পেজ পর্যন্ত? লাস্ট 368। বাহ, কে বাত হে। ওকে, নো প্রবলেম। আজকে আমরা এটা শেষ করে যাব, কোনো সমস্যা নাই, এখানে অনেক অনেক এমসিকিউ। ওকে, এবার এখান থেকে আমরা যেগুলো পড়বো দেখো, এখান থেকে আমরা শুধু একটু দাগাও, এবার একটু দ্রুত দাগাও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা পড়বা, এটার ফুল ফর্মটা আছে ডিএই। তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বিএআরসি, এটা একটু পড়বা, ফুল ফর্ম গুলা পড়বা। তারপর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা, এই দুটা দেখো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিএই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এটা হচ্ছে বার্ক। এই দুইটা একটু পড়বা এখান থেকে, এগুলো হচ্ছে ফার্মগেট ঢাকাতেই, মানে ঢাকাতেই আছে, ঠিক আছে? পরীক্ষা আসে। ডিএই এটা কোথায়? এটা ফার্মগেট ঢাকাতে। সাল পড়া লাগবে না, সাল পড়া লাগবে না, ঠিক আছে? সাল পড়া লাগবে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, এখানে কি পড়বা দেখো, এখানে পড়বা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ রেশম ফল গবেষণা, বরেন্দ্র বহুমুখী, বাংলাদেশ পরমাণু, এটা একটু পড়বা, এটা অবশ্যই পড়বা। বাংলাদেশ পরমাণু গবেষণা হচ্ছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, অবশ্যই পড়বা। মৎস্য গবেষণা ইনস্টিটিউট পড়বা অবশ্যই, এটা 100% পড়তে হবে।
কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর অবশ্যই পড়বা। তারপর হচ্ছে কন্দাল তৈলবীজ, ওকে। তারপরে নিচে ধান আছে, ধানটাও ভালো করে পড়বা। নিচে ধান আছে, কৃষি আর ধান দুইটাই মনে রাখবা গাজীপুরে। বাংলাদেশ কৃষি এবং ধান দুইটা গবেষণা ইনস্টিটিউট কোথায়? গাজীপুর। এই গাজীপুর থেকে বেশি প্রশ্ন আসে, গাজীপুর থেকে কৃষি আর ধান, এই জন্য এখান থেকে বেশি প্রশ্ন আসে। আর মৎস্য ময়মনসিংহ, এটা এটা এখান থেকে আসে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো, ও এখানে তো আরো আছে, এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছি, ধান গবেষণা বলছি। এবার আসো চা বোর্ড, চা বোর্ড তো মাত্রই বলে আসছি, চা বোর্ড চট্টগ্রাম। তারপর হচ্ছে মৌমাছি পালন, পশু সম্পদ গবেষণা, এটা একটু পড়বা, মনে রাখবা গরু ছাগল এগুলা বেশি, পশু সম্পদ এগুলা কোথায়? এগুলা সাভারে ভালো হয়, ঠিক আছে। আম গবেষণা ইনস্টিটিউট লাগবে না। মশলা গবেষণা বগুড়া, এটা পড়বা অবশ্যই, মশলা গবেষণা বগুড়া। চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল। তারপর হচ্ছে কলা আলু তামাক, তামাকটা পড়তে পারো, না পড়লেও হবে, সমস্যা নাই, ঠিক আছে। এগুলো একটু দাগাও। বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম, পশু সম্পদ গবেষণা সাভার, বাংলাদেশ মশলা গবেষণা বগুড়া, চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল মৌলভীবাজার, ঠিক আছে। এখানে কার বাসা কোথায় বলো তো? কার বাসা কোথায় এবং কার বাসায় কি কি আছে আমাকে একটু বলে ফেলো, যে অলরেডি কি কি পাইছো তোমরা, কার বাসায় কি কি আছে এবং কার বাসায় কি কি এলাকায় কি কি আছে সেটা একটু বলে ফেলো আমাকে, ঠিক আছে। তাহলে একই সাথে মুখস্থ হয়ে যাবে। এখানে আর কি কি দেখতে হবে দেখো, বন গবেষণা কেন্দ্র, বন, এই যে বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। তারপরে হচ্ছে তোমার কুমির, কুমির গবেষণা কেন্দ্র, মিঠা হাঁস মুরগি ছাগল মহিষ চামড়া পুষ্টি, আচ্ছা এই বন গবেষণা কেন্দ্র ভালো করে পড়বা, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের অপোজিটে পশু গবেষণা ইনস্টিটিউট, রাইট, ওটা সাভার না, নবীনগর সাভার, মানে সাভারের ওই এলাকাটা, এই জন্য এটা। আচ্ছা আজকে আর বেশি পড়াবো না, সমস্যা নাই, বাট আরেকটু পড়াই দেওয়া যায়, কারণ যেহেতু হচ্ছে আমার এটা দ্রুত শেষ করতে হবে, বুঝুই তো। 341, ওকে। তারপরে আর কত পেজ আছে একটু দেখে নেই। ওরে বাবা, সপ্তাহ এমসিকিউই। 344, ও আর বেশি নাই তো, আমরা 50 পর্যন্ত পড়ে যাই, 50 পর্যন্ত পড়ি, এখানে খুব বেশি নাই, দেখো খুব বেশি নাই। বনজ সম্পদ যদি এখান থেকে একটু পড়ি, দেখো 344 পেজে চলে আসো, 344 পেজে আর 10 মিনিট পড়বো, যাও আর 10 মিনিট, ঠিক আছে, আর 10 মিনিট জাস্ট, ওকে ওকে। হ্যাঁ অনেকে পাচ্ছি, রংপুর আলু গবেষণা কেন্দ্র গাজীপুর, বাহ গাজীপুর তাহলে তো তোমরা জানোই, আচ্ছা ঠিক আছে। দেখো বনজ সম্পদ, বনজ সম্পদ তো বুঝো যেটা হচ্ছে বনের, হ্যাঁ বনে বনে যেগুলো পাওয়া যায়, বা একটা দেশে নর্মালি 25% বনভূমি থাকা প্রয়োজন, বাট বাংলাদেশে ওভারঅল মাত্র 17% বনভূমি আছে। কত পার্সেন্ট? বাংলাদেশে মাত্র 17%। তাহলে একটা দেশের আদর্শ বনভূমি কত পার্সেন্ট হওয়া দরকার? 25%। বাংলাদেশে আছে 17%, আবার কেউ কেউ বলে 14% আছে। তার মানে বুঝতে পারছো আমরা কত কম, বুঝতে পারছো? থাকার কথা 25%, টোটাল 100%-এর মধ্যে 25% থাকার কথা বনভূমি, বাট বাংলাদেশে আছে 17 আবার কেউ কেউ বলে 14%। আর বাংলাদেশে বনভূমিকে বিভক্ত করা হয়েছে 4টা অঞ্চলে, যদিও পরীক্ষা আসবে না, বাট একটু দেখে ফেলো। যেমন পাহাড়ি অঞ্চল, যেমন চট্টগ্রাম সিলেট, এগুলো পাহাড়ি অঞ্চল। ম্যানগ্রোভ বনাঞ্চল, যেমন সুন্দরবন। তারপর হচ্ছে সমতল এলাকা, যেমন ঢাকা রাজশাহী বগুড়া, এগুলা সমতল। গ্রামীণ বন, যেগুলো একদম গ্রামের দিকে, সেই ছোট ছোট বনগুলা দেখবা, বাড়ির পাশে অল্প অল্প ছোট ছোট বন আছে, এগুলো হচ্ছে গ্রামীণ বন। এইভাবে 4টা অঞ্চলে ভাগ করছে। বাট এখানে দেখো অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি, খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমার যেই জিনিসটা সবচেয়ে ভালো করে পড়তে হবে, আমি এমসিকিউ যেগুলো আসে সেগুলো দেখাই দিই। দেখো অঞ্চল হিসেবে, এটা খুব ভালো করে পড়তে হবে, যে অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি, এটা কিন্তু অঞ্চল বলছে, বন হিসেবে বলে নাই। দেখো কথাটা ভালো করে বুঝো, যে ভাইয়া অঞ্চল হিসেবে মানে একটা এরিয়া, সেই অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটা? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। কিন্তু যদি বলে বন, বন, তাহলে কিন্তু সেটা আবার সুন্দরবন হবে। দেখো বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? চট্টগ্রাম বিভাগ। বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি কোথায় রয়েছে? রাজশাহী বিভাগ। এই জন্য কিন্তু রাজশাহী বিভাগে বেশি কি পড়ে? গরম পড়ে, বেশি উষ্ণ। বেশি উষ্ণ কোন জেলা? রাজশাহী জেলা, বুঝছো?
এই জন্য হচ্ছে রাজশাহীতে ডিভোর্সের সংখ্যা বেশি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো চট্টগ্রামে কি, চট্টগ্রামে একটা হেলদি সিটি, চট্টগ্রাম একটা হেলদি সিটি, এবং চট্টগ্রামে বিভাগ হিসেবে বেশি বন, এবং অঞ্চল হিসেবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম বন, আর বন হিসেবে সুন্দরবন, একক বন হিসেবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। তাহলে এটা দাগাও, এটা দাগাও, এই দুইটা দাগালেই হবে। ওকে। তারপরে দেখো 345, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পরিমাণ বনভূমি আছে কতটি জেলায়? এটা খুব দরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পরিমাণ বনভূমি আছে 7টা জেলায়। ঠিক আছে, মাত্র 7টা জেলায় আছে মোটামুটি পরিবেশের ভারসাম্য রক্ষার মতো, যেগুলো হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ বাগেরহাট, সাতক্ষীরা। অত সবগুলো জানা দরকার নাই, এটা একটু জানতে পারো, বাট এটা ভালো করে পড়বা যে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে বৈলাম বৃক্ষ। ঠিক আছে, প্রায় 240 ফুট এটা হচ্ছে। আর ম্যানগ্রোভ বন বলতে আসলে কি বোঝায়? যেগুলা লোনা পানি কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড় বিশিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানগ্রোভ বন বলে। ওকে, তারপরে কি দেখবা বাংলাদেশের? তাহলে এটা দেখবা, এটা দেখবা বাংলাদেশের কোন বনভূমি? আচ্ছা, ভাওয়ালের গড় তো এইসব পড়াইছি, মধুপুরের গড়, গাজীপুর, মধুপুরের বন, এগুলো পড়াইছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো বাকিগুলো তোমরা এক নজর দেখবা। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। ঠিক আছে, যেটা আমরা প্রত্যেক দিন খাই আমরা। তবে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য বাঁশ খুব ভালো, বুঝতে পারছো? এবার তুমি কিভাবে খাবা সেটা বড় কথা না, বাট বাঁশ শরীরের জন্য খুব ভালো, বুঝতে পারছো? পৃথিবীর সবচেয়ে বড় ঘাস, ঘাস কিন্তু কোনো গাছ না, ঘাস হচ্ছে একটা ঘাস, বাঁশ হচ্ছে একটা ঘাস। আর এই যে আমরা চিংড়ি খাই, চিংড়ি কিন্তু কোনো মাছ না, চিংড়ি হচ্ছে এক ধরনের পোকা। ঠিক আছে, তারপরে আসো জাতীয় বৃক্ষ মেলা কবে থেকে শুরু হয়? এটা ভালো করে পড়বা। জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় 1994 সাল থেকে। ঠিক আছে, এটা ভালো করে পড়বা। তারপরে হচ্ছে বৃক্ষরোপণের জাতীয় পুরস্কার। ওকে, ঠিক আছে। এবার আমরা সুন্দরবন দেখব, এবার আমরা সুন্দরবন দেখব। ওকে, তারপরে দেখো সুন্দরবন, সুন্দরবনে আমরা কি কি পড়বো দেখো। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ তো বুঝতেই পারছো, যেখানে ওইখানে তো পুরো বনের মধ্যেই পানি আছে, তাই না? তো সেখানে যেগুলো হচ্ছে ছোট পানির মধ্যেই থাকে, যেগুলো যে গাছগুলা ছোট শ্বাসমূলের মতো, ওইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে মানে এই এটাকে বলা হয় ম্যানগ্রোভ বন। আর সুন্দরবন বাংলাদেশের জাতীয় এবং একক বৃহত্তম, এই যে এটা খুব ভালো করে পড়তে হবে, সুন্দরবন বাংলাদেশের জাতীয় এবং একক বৃহত্তম বনভূমি। ঠিক আছে, এই লাইনটা খুব ভালো করে পড়তে হবে। সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে সুন্দরবনকে 1997 সালে 6 ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক কি দিছে? বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করছে। এটা এটা পড়বা। সুন্দরবন একটা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এক্সামের সময় বেশি উপকার করে বাস না। ওকে, যারা এই কমেন্টে এসে আজে বাজে কথা বলতেছো, আমি দোয়া করি তোমরা ওই ঘাস খাও। ঠিক আছে, ওকে। গুরুত্বপূর্ণ তথ্যগুলা দেখো, এই সুন্দরবন পড়ায় আজকে শেষ করে দিব। দেখো, বাংলাদেশের প্রধান টাইডাল বন, টাইডাল বন হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, পৃথিবীর বিখ্যাত টাইডাল বন। তারপরে হচ্ছে সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটা? সুন্দরী, আলু। তারপরে আসো বাংলাদেশের প্রয়োজনীয় কত বছর সুন্দর থেকে পাওয়া যাচ্ছে? বাংলাদেশের মোট আয়তনে 10,000, এই যে এটা পড়বা। বাংলাদেশ সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, কিন্তু বাংলাদেশে আর 6,017 বর্গ কিলোমিটার আছে, এটা পরীক্ষায় আসে। বাংলাদেশে 6,017 বর্গ কিলোমিটার আছে। ঠিক আছে, কেউ কেউ বলে 62% আছে, বাংলাদেশে 62% আছে। ঠিক আছে, বাংলাদেশে আছে 6,000, আর বাকি যে 4,000 সেটা কই আছে? সেটা ভারতে আছে, বুঝতে পারছো? সেটা ভারতে আছে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুন্দরবনের মোট আয়তন 10,000, তার মধ্যে বাংলাদেশে কত আছে? 6,017 বর্গ কিলোমিটার, যেটা 62%। ওকে, এই যে ভারতে পড়ছে। এইবার যেই জিনিসটা পড়বা, দেখো এখানে বলছে সুন্দরবন বাংলাদেশের যে 3টা জেলায় অবস্থিত, আসলে 3টা না, তবে এটা 5টা, মানে হচ্ছে নরমালি পরীক্ষায় কিন্তু বিসিএস এ 5টা ধরে আসছে। নরমালি আমি তোমাদের এটা এইভাবে পড়াবো যে সুন্দরবনের ভাগ, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, সাঁতারে খুব পটু, এটা আমরা এইভাবে পড়তে পারি। তাহলে কি হলো? বাঘ মানে কি?
বাগ মানে হচ্ছে বাগেরহাট, সাতারে মানে কি, সাতারে মানে হচ্ছে সাতক্ষীরা, খুতে মানে কি, খুতে মানে হচ্ছে খুলনা, তারপরে বতে মানে কি, বতে মানে হচ্ছে বরগুনা, বতে মানে হচ্ছে বরগুনা, আর পটুতে মানে কি, পটু মানে হচ্ছে পটুয়াখালী। এই 5টা জেলা মনে রাখবা যে সুন্দরবন কয়টা জেলার মধ্যে আছে, সুন্দরবন 5টা জেলার মধ্যে অবস্থিত। এটা আমরা ইজিলি মনে রাখবো। সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু, বাঘ মানে কি বাগেরহাট, সাতারে মানে কি সাতক্ষীরা, তারপরে খুব, খু মানে খুলনা, ব মানে বরগুনা, পটু মানে হচ্ছে পটুয়াখালী। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? এটা শেষ করে আমি হচ্ছে এতটুকু শেষ করে আমি চলে যাব। দেখো, সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করছে কোন নদীটি? হারিয়াভাঙ্গা নদী। হারিয়াভাঙ্গা নদী বাংলাদেশের শেষ, ভারতের শুরু। দর্শনীয় স্থান হিরন পয়েন্ট, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, এটা একটু পড়বা, এগুলো সুন্দরবনে আছে। আর হচ্ছে সুন্দরবনের পশ্চিমে কোন দুটি নদী? বালেশ্বর, বলেশ্বর, রায়মঙ্গল আছে। এই দুইটা নদী কিন্তু সুন্দরবনের মধ্যে, এই জন্য এগুলো পড়বা, সুন্দরবনের মধ্যে আছে। আর এই যে সুন্দরবনে যে বাঘ, 125টা বাঘ আছে, এগুলা কেমনে তোমার ইয়ে করে? এটা হচ্ছে ক্যামেরা এবং হচ্ছে পাগ মার্ক, মানে হচ্ছে তাদের পায়ের চিহ্ন দিয়ে। শেষ, এখনই শেষ। হ্যাঁ, আচ্ছা, সুন্দরবনে গোলপাতা তাহলে শেষ, সুন্দরবন সম্পর্কে আমাদের জানা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতেছি। সবাই সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে সবাই জানাও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। আমরা কত পেজ পর্যন্ত বললাম দেখো? 346 পেজে, 346, বাকি 20 পেজ আমরা ইনশাল্লাহ আগামীকাল পড়বো। ঠিক আছে, আমি চাইলে এগুলো একদম ধুপধাপ পড়ে শেষ করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের একটু বুঝিয়ে বুঝিয়ে দাগাইয়া পড়াইলে ভালো হয়, কারণ আমি যেহেতু পড়াইতেছি তাহলে আমি কেন খারাপ করে পড়াবো বলো? আমার তো একটা দায়বদ্ধতা আছে, এই জন্য কিন্তু আমি ট্রাই করি যে একটু দাগায়া দাগায়া ভালো মতো শেষ করার। হইতে পারে আমি একদিনের পর আরেকদিন নিচ্ছি, বাট তাও আমি চাচ্ছি তোমরা যাতে ভালো করে ক্লাসটা বুঝে বুঝে করতে পারো, কোনো জিনিস যাতে, গুরুত্বপূর্ণ জিনিস যাতে বাদ না যায়। ঠিক আছে, সো হ্যাঁ, ক্লাস শেষ, আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে। ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা। ওকে, ভালো করে পড়াশোনা করো, চান্স কিন্তু পেতেই হবে। ঠিক আছে, চান্স কিন্তু পেতে হবে।